তো আমি তো একটানা কাজ করে যাই না, আমি একটু একটু ওয়েট করি আপনার জন্য। তো এই যে আমি যে ওয়েট করতেছি, তাহলে আপনি যদি না লিখে আপনার গার্লফ্রেন্ডের লোকের চ্যাটিং করেন, তো এটা আমি ট্রেস করার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে বলতে পারি যে ভাই আপনার স্ক্রিনে একটু শেয়ার দেন। শেয়ার দিচ্ছি না কিন্তু, সত্যি সত্যি বলতেছি। ঠিক আছে, আপনি কি করতেছেন সেটা তো আমার দেখা লাগবে নাকি? সজীবের তো সাহস আছে, সজীবের তো জিএফ নাই। হ্যাঁ হ্যাঁ, নাকি? সজীব আছে সজীব, সজীবেরও আছে। সজীবের যশোরে আছে 4-5টা, ঢাকায় আছে 10-12টা। ঠিক আছে, সজীবের হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, খালি অ্যারে না। ঠিক আছে। পলিমরফিজম, পলিমরফিজম ওভাররাইড করে না। পলিমরফিজম, যাক আল্লাহ ভরসা, আর কি করা যাবে আর। ছেলে বড় হয়েছে এখন। তো ঠিক আছে, ভালো, কোনো সমস্যা নাই। এখন দেখেন তো, আমরা প্রথমে আমি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি আজকের দিনের প্র্যাকটিসের জন্য, নাম দিচ্ছি ডে 15। তো ডে 15-এর ভিতরে আমি প্রথমে একটা HTML ফাইল নিচ্ছি, এর নাম দিলাম index.html। এবার এখানে আমরা ভিউ.js এর মেন যে লাইব্রেরিটা সেটা নিয়ে আসব। ঠিক আছে, তো ভিউ.js এর মেন লাইব্রেরিটা আমরা ভিউ.js এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে vue.js.org, এখানে যাচ্ছি। এটা হচ্ছে ভিউ.js এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে একটা কথা বলে রাখি একটু, যে বেসিক্যালি ভিউ.js জিনিসটা আসলে কি, ছোট্ট একটি ইন্ট্রোডাকশন আমরা দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ভিউ.jsটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের একটা প্রোগ্রেসিভ ফ্রেমওয়ার্ক। তো প্রোগ্রেসিভ বাদ দিয়ে, জাভাস্ক্রিপ্টও বাদ দিয়ে, ভিউ.js কি একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক মানে একটা কমপ্লিট স্ট্রাকচার। যেমন মানুষের যে শরীরটা, মানুষের শরীরের মাংসগুলো না থাকলে শুধু যে হাড়টা থাকে, মানে যে কঙ্কালটা, এই পুরো কঙ্কালটা যখন একসাথে থাকে এটা একটা স্ট্রাকচার। এরপরে কঙ্কালটার ভিতর থেকে হাত বের করা যায় বা পা বের করা যায়, মাথা বের করা যায়, আলাদা আলাদা কঙ্কালটাকে পার্ট বাই পার্ট করে। সো হাত একটা পার্ট কঙ্কালের, পা একটা পার্ট, এক একটা পার্ট হচ্ছে এক একটা লাইব্রেরি। সবগুলো লাইব্রেরি মিলে হচ্ছে পুরো কঙ্কালটা, মানে একটা স্ট্রাকচার। এটাই ফ্রেমওয়ার্ক আর কি। জি, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটাই ফ্রেমওয়ার্ক, আর কিছু না, এটাই ফ্রেমওয়ার্ক। সো এখন ব্যাপারটা হচ্ছে যে, এখন আমাদের আসলে আমরা কি করব, আমরা এই ভিউ.js দিয়ে আমরা ওয়েব পেজ ডিজাইন কিভাবে করতে হয় সেটা করব। একটা ওয়েব পেজের একটা, যখন আমরা কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা কোনো একটা ডায়নামিক ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ড যেটা, সেটা আমরা ভিউ.js দিয়ে করার চেষ্টা করব। সেই জন্য ভিউ.js দিয়ে সেটা করার জন্য ভিউ.js এর বেসিক কিছু সিনট্যাক্স আমরা কাজ করেছি লাস্ট ক্লাসে। আমাদের ফার্স্ট সিনট্যাক্সটা ছিল হচ্ছে, প্রথমে একটা সিঙ্গেল HTML ফাইলের উপরে এই ভিউ.jsটা নিয়ে কাজ করা আমরা চেষ্টা করছিলাম লাস্ট ক্লাসে, আজকেও কিছুটা সময় করব। এর পরবর্তীতে আমরা রিয়েল যে প্র্যাকটিসটা ভিউ.js, সেটা হচ্ছে ভিউ সিএলআই। সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। সো কমান্ড লাইন ইন্টারফেস ধরে আমরা ভিউ.js এর প্রজেক্ট করব, ওইটাই হচ্ছে আমাদের, মানে এতদিন আপনারা যা করছেন এগুলো সব, মানে এগুলো আপনার কোন কাজে লাগবে, মানে আপনার, আমরা যখন প্রফেশনাল কাজ করব সেখানে মানে HTML ফাইল থাকবে না, একটা থাকবে মাত্র। 4-5টা পেজ থাকবে। মনে করেন আপনি আপনার পোর্টফোলিও পেজটা বানাইছিলেন না, সিঙ্গেল HTML ফাইল, HTML দিয়ে বা HTML CSS দিয়ে, হোম পেজ, অ্যাবাউট পেজ, অনেকগুলো পেজ থাকে, হ্যাঁ। তো ভিউজেস দিয়েও আমরা এরকম একটা পেজ, একটা ওয়েবসাইট বানাবো, পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, বাট সেখানে HTML ফাইল থাকবে মাত্র একটা, পেজ কিন্তু অনেকগুলোই থাকবে। তো এই যে ব্যাপারগুলো, এই খুব ইন্টারেস্টিং আর কি। এবং ওয়েব পেজ, এখানে কোনো লোডিং টাইম থাকবে না, কোনো লোডিং টাইম থাকবে না, মানে আপনি যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাবেন, ন্যানো সেকেন্ড, মানে কোনো লোডিং টাইম নাই। ক্লিক করতে যতটুকু দেরি, তার আগেই পেজ চলে আসবে। এই ধরনের আমরা সুযোগ সুবিধা ভিউজেস দিয়ে পাবো। তো ওই কাজগুলো করার জন্য প্রথমে ভিউজেস এর বেসিক সিনট্যাক্স জানতে হবে। তো বেসিক সিনট্যাক্সগুলো আমরা একটা সিঙ্গেল HTML ফাইলে প্র্যাকটিস করে নিচ্ছি। ওকে, তো এখন আমি vue.js.org সাইটে আসলাম, এখান থেকে গেট স্টার্টে যাব। গেট স্টার্টে যে এখান থেকে ইনস্টলেশনে যাব বাম দিক থেকে। আর ভিউয়ের অনেকগুলো ভার্সন বলতে 2 এবং 3 দুটেই, বাকিগুলো আমরা ইগনোর করব। সো 3টা আমরা এখন যাব না, আমরা 2তেই থাকবো, আমরা ভিউ 2টা প্র্যাকটিস করব।
আচ্ছা, তো এখানে এসে গাইডে এসে এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করব। ইনস্টলেশনে ক্লিক করলে একটু নিচে যদি আমরা আসি, এখানে দেখবেন ওদের একটা ইয়ে বলতেছে, যেটা সিডিএন আছে, ভিউজেস এর মেন যে লাইব্রেরিটা, সেই লাইব্রেরিটা যেখানে আছে, তো এটাকে আমরা কপি করি। এই লাইব্রেরিটাকে কপি করেন, এই যে সিডিএন এর নিচে যে লাইনটা আছে, এটা কপি করে আমরা আমাদের এইচটিএমএল ফাইলের ভিতরে বডি যেখানে শেষ হচ্ছে সেখানে দিয়ে দিলাম। ওকে, এবার এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে নেই, আজকে একটা জেএস ফোল্ডার নেই। জেএস ফোল্ডারের ভিতরে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিচ্ছি, এর নাম দিচ্ছি স্ক্রিপ্ট। তো একটা এইচটিএমএল ফাইল আছে জেএস ফোল্ডারের ভিতরে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে script.js নামে, আপনারা ইচ্ছে মতো নাম দিয়ে নেন। এবার এইচটিএমএল ফাইলের সাথে জাভাস্ক্রিপ্ট ফাইলের লিঙ্কটা এখান থেকে করে দিচ্ছি, সোর্স জেএস এর ভিতরে script.js, এই তো আর কি। বডির ভিতরে এসে এখানে আমরা একটা ডিভ নিচ্ছি, ডিভের একটা আইডি দিয়ে দিচ্ছি, ধরেন দিয়ে দিলাম অ্যাপ, কথার কথা। তো এই কাজটুকুন হইলে আমাকে বলেন সজীব হয়েছে। মাহবুব সাহেব, আপনার কোনো সমস্যা হলে আপনি বলেন যে একটু ওয়েট করেন, বা এটা বুঝতেছি না, বা এটা কিভাবে আসলে এটা আরেকবার দেখব। মাহবুব শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন সব। আচ্ছা ঠিক আছে, ফাইম সাহেব, আমি, আপনি গ্রামে আছেন, গ্রামে কি করেন আপনি বলেন তো, ঢাকা আসবেন কবে? মানে ফাইমের গ্রামের বাসা যেন কোথায়? মাদারীপুর, আচ্ছা সুন্দর জায়গা। ঠিক আছে, থ্যাংক ইউ ফাহিম, আপনি যে আমাদের সাথে আছেন এজন্য আপনাকে কংগ্রেচুলেশন। আপনার বাসার সবাই ভালো আছে না? আচ্ছা ঠিক, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। ওকে, তো তাহলে সজীব লিখতেছেন তো নাকি? সজীব কমপ্লিট। আচ্ছা, এখন এই যে আমরা একটা স্ক্রিপ্ট নিলাম, তো এখানে আমাদের এটা হচ্ছে ভিউজেস এর মেন যে লাইব্রেরি সেটা। এবার এই যে এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিলাম, এখানে আমরা কাজ করব। তো এবার এই জাভাস্ক্রিপ্ট ফাইলে এসে প্রথমে আমরা একটা ভিউজেস এর একটা অবজেক্ট তৈরি করব, নিউ ভিউ। ঠিক আছে, একটা অবজেক্ট তৈরি করলাম। তো এই যে এইটা হচ্ছে আমাদের লাইব্রেরি, ভিউজেস এর মেন যে লাইব্রেরি সেটা হচ্ছে এইটা। আমরা এই script.js ফাইলটার নিচে রাখতে হবে, এখানে এসে আমরা ভিউজেস এর একটা অবজেক্ট তৈরি করলাম। এবার অবজেক্ট তৈরি করার সময় আমাকে কিছু জিনিস পাস করতে হয়। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট বাইন্ড করে দিতে হয়, তাই না? যে এই যে আমরা যে অবজেক্টটা তৈরি করলাম, আমরা যে অবজেক্টটা তৈরি করছি ভিউজেস এর, এই অবজেক্টটা এই HTML এর কোন এলিমেন্টকে সে মানে ভিতরে কাজ করবে, এই অবজেক্টটা মানে কার ভিতরে কাজ করবে। সো আমরা একটা ডিভ বা যে কোনো কিছু নিতে পারি, তার একটা আইডি দিলাম, আমরা যে কোনো কিছু আইডি দিতে পারি। তো আমরা একটা আইডি দিলাম অ্যাপ, এই আইডিটাকে আমাদের এখানে ধরাই দিতে হবে, যেহেতু আইডি, সো হ্যাশ দিয়ে এখানে ধরাই দিলাম। ঠিক আছে, এরপর এখানে আমরা এর ভিতরে কিছু ডেটা নিয়ে কাজ করব, এবং আমরা হচ্ছে কিছু মেথড নিয়ে কাজ করব, মেথডস নিয়ে কাজ করব। এই হচ্ছে আপাতত একদম বেসিক, সুপার বেসিক ব্যাপার ভিউজেস এর। ভিউজেস এর একটা অবজেক্ট তৈরি হচ্ছে, অবজেক্ট তৈরি হওয়ার সময় এখানে আমরা কিছু জিনিস পাস করতে হচ্ছে। প্রথম জিনিসটা হচ্ছে এই যে অবজেক্টটা হচ্ছে তার ভিতরে HTML একটা এলিমেন্টকে বাইন্ড করে দিতে হয়, এবং এই এলিমেন্টের ভিতরে এই ডাটা এবং এই মেথডগুলো কাজ করবে। যেমন আমরা যদি এখানে বলি $নেম, এটা একটা এখানে ধরেন বললাম যে হাবিবুর রহমান। ঠিক আছে, লিখলাম। এবার যদি আমরা এভাবে থাকে, এখন এই যে নেম যে প্রপার্টিটা এই ভিউ এর অবজেক্টের ভিতরে, এই যে নেম প্রপার্টিটা আমরা রেখেছি, এবং এই অবজেক্টটাকে আমরা এই এলিমেন্টের এই আইডি অ্যাপের ভিতরে বাইন্ড করেছি। সো নেমটাকে আমরা এখানে ইউজ করতে পারবো। আমি যদি এখানে যাই, h1 দিয়ে এভাবে লিখি নেম, এবার যদি ব্রাউজারে যাই, HTML ফাইলটা রান করি, HTML ফাইলটা রান করতেছি, এখানে দেখতে পাচ্ছেন হাবিবুর রহমান চলে আসছে। এটাই, আর কিছু না। তো এটাই ছিল, এভাবে আমরা শুরু করতে নিছিলাম লাস্ট ক্লাসে, যে এইভাবে বেসিক্যালি একটা প্রপার্টি দিয়ে দিলাম,
এই যে আইডি অ্যাপ, তো এখানে অবশ্যই আমরা যেহেতু এখানে এই অবজেক্টটা যেহেতু আমরা এই অ্যাপ আইডি এলিমেন্টের সাথে বাইন্ড করে দিয়েছি, সো এখানে এর ভিতরে লিখতে হবে যা কিছু লেখার। এর বাইরে যদি আমরা লিখি তাহলে আর কাজ করবে না, এখানে লিখলে এটা কাজ করবে না, যদি রিলোড দিই এটা আর কাজ করবে না। সো এই ডাবল কার্লি দিয়ে লিখতে হয়, এটা একটা প্রপার্টি প্রিন্ট হয়ে যাচ্ছে। এর নেমের ভিতরে কি আছে হাবিবুর রহমান, যা রাখবেন সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে, এটাই আর কি। ঠিক আছে, এরপরে আমাদের এখানে মেথড ছিল। সো আমরা এখানে যদি একটা মেথড লিখি, ধরেন ওয়ান একটা মেথড, এর ভিতরে ধরেন বললাম যে অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা বললাম। এখন আমি যদি এইভাবে আমরা কমা দিয়ে আমরা অনেকগুলো মেথড লিখতে পারবো। ঠিক আছে, তো এবার যদি আমি এখানে যাই এখানে ধরেন আমরা যদি একটা বাটন নেই, একটা বাটন নেই এবং বাটনের ভিতরে হচ্ছে আমরা যদি এভাবে বাটনে একটা টাইপ বলে দিই বাটন, এখানে যদি ভিতরে বলে দিলাম ক্লিক মি, যদি ব্রাউজারে যাই রিলোড দেই এখানে একটা বাটন চলে আসছে ক্লিক মি। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ক্লিক মিতে ক্লিক করলে এই ফাংশনটা কল হবে, এই ভিউজেস অবজেক্টের ভিতরে যে ফাংশনটা আছে এই ওয়ান ফাংশনটা কল হবে। তার জন্য এখানে কি লিখতে হয় মনে আছে কারো? শুনছেন না সজীব কি বলছে সে? @click ওয়ান, @click, এটা হচ্ছে একটা ডিরেক্টিভ। @click দিয়ে ওয়ান কল করে দিলাম ক্লিক মি। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিই, এখন দেখেন এখানে ক্লিক করলে যে অ্যালার্ট দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আপনাদের একটা ক্যালকুলেটর করার কথা ছিল, করছিলেন কেউ? কাজ করে ভিউজেস দিয়ে কিন্তু। আচ্ছা দেখান, দেন। দেখি কিভাবে কি করছেন। কোড দেখি সজীব, কোড দেখি, আর কিছু দেখবো না। হুম, আচ্ছা অনেক কষ্ট করছেন। @click বি বি মডেল রেজাল্ট, আচ্ছা। আচ্ছা এখানে পার্সেন্ট না মানে পার্স ফ্লোট না ইউজ করে নাম্বার ফাংশন ইউজ করতে পারতেন, টু ফিক্সড ফোর। আচ্ছা অনেক কিছু লিখছেন এত। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেন দেখি ইয়েরটা, আদে আসিফ ইকরাম আসিফ খানেরটাও দেখি। এই যে আমি এখন সাহস পাচ্ছি যে না আমি এখন দ্রুত দৌড়াইতে পারবো, আপনারা যদি এভাবে কাজ করে তাহলে আমি অনেক বেশি দৌড়াইতে পারবো আর কি। সাম সাব ইনপুটের টাইপ টেক্সট, আচ্ছা ফার্স্ট নাম্বার, ওকে। সাম সাবস মাল্টি ডিভিশনস, ওকে। এটা দেখি। হ্যাঁ পার্সেন্ট দিছেন আপনি, ঠিক আছে, ওকে। আর দিস ডট রেজাল্টটাকে ওখানে বসায় দিছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। হুম।
আচ্ছা, টু বুঝতে পারছি। টুফিক্স যে ফাংশনটা এটা এখানে না ব্যবহার করলেও কিন্তু হয়, এটা লাগে না আর কি। টুফিক্সটা বেসিক্যালি আমি দশমিকের পরে কয় ঘর নেব সেটা ফিক্স করার জন্য এটা ইউজ করি আমরা জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ, 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 এই জন্য হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। যোগের ক্ষেত্রে তো নর্মালি আর কত আর আসবে, ভাগ করলে এটা দরকার, হ্যাঁ। তো ঠিক সে সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা এখানে আরো ফাংশন তো আছে জাভাস্ক্রিপ্টের, সেটা হচ্ছে টু ফিক্সের ভিতরে যদি আমরা প্যারামিটার পাস করে দিই, যে দশমিকের পরে বা ইয়ে করতে পারে, নাম্বার ফরম্যাট ফাংশনও তো আছে। আচ্ছা, আচ্ছা, দেখি, আল্লাহ ভরসা, সমস্যা নেই। সো তাহলে আমরা বেসিক্যালি দুইটা ব্যাপার দেখলাম। একটা হচ্ছে এখানে ভিউ জেএস এর ভিতরে এসে আমরা কোনো একটা প্রপার্টি ডিক্লেয়ার এবং মেথড ডিক্লেয়ার কিভাবে করে, একটা এলিমেন্টকে বাইন্ড করে, প্রপার্টিটা কিভাবে এখানে কল করতে হয় এবং মেথডকে কিভাবে কল করতে হয়, এটা ছিল একদম বেসিক। এরপরে যেটা আমরা করেছিলাম যে এখানে ইফ এলস স্টেটমেন্ট এবং লুপ কিভাবে দেখাইতে হয়, ইফ এলস স্টেটমেন্ট এবং লুপ। তো এটা আর এখন করবো না, এটা লাস্ট ক্লাসে আছে, এটা ওখান থেকে দেখে নিব আমরা। আচ্ছা, এখন ভি মডেল যে কনসেপ্টটা, সেই কনসেপ্ট এখানে আমরা আরেকবার দেখব, ভি মডেল। ঠিক আছে, এরপর আমি ক্যালকুলেটর আরেকবার করব এখানে এখানে। সো ভি মডেল কনসেপ্টটা হচ্ছে, এখানে দেখেন যে আমরা যদি একটা ইনপুট এলিমেন্ট নেই, ইনপুট তার টাইপ দিলাম ধরেন টেক্সট। ঠিক আছে, আমি যদি এবার ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে একটা টেক্সট চলে আসছে এখানে। সো এটার আমি একটু হাইট উইথ বাড়াই দিই, স্টাইল দিয়ে ধরেন একটা হাইট দিয়ে দিলাম 50 পিক্সেল, ওয়াইড দিয়ে দিলাম ধরেন 200 পিক্সেল, হাইট উইথ একটু বাড়াই দিলাম, এরকম হয়ে গেছে। 400 পিক্সেল দিয়ে দিলাম, এরকম আসছে। ওকে, ফাইন। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই যে ইনপুট বক্সের ভিতর আমি যদি বাই ডিফল্ট কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে সেটা কিভাবে প্রিন্ট করব? ইনপুট বক্সের ভিতরে ভ্যালুর মধ্যে লিখে দিতে হয়, তাই না? ভ্যালুর মধ্যে আমি যা লিখি সেটা এখানে চলে আসে। বাট এখন এখানে আমরা যখন ফ্রেমওয়ার্কগুলোতে কাজ করি ফ্রন্ট এন্ডের, এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। টু ওয়ে ডেটা বাইন্ডিং এর মানে হচ্ছে এই যে আমার এখানে একটা প্রপার্টি, ডেটার ভিতরে একটা প্রপার্টি আছে নেম, তার ভিতরে এখানে একটা ভ্যালু আছে। এই নেম প্রপার্টিটার ভিতরে যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমরা চাইলে এই ইনপুট এলিমেন্টের ভিতরে ধরে দিতে পারি। তো এখানে যদি বলি ভি মডেল, ভি মডেল একটা ডিরেক্টিভ, এর ভিতরে আমি নেমটা দিয়ে দিলাম। তো ভি মডেল এটা হচ্ছে ভিউ জেএস এর একটা ডিরেক্টিভ, এর ভিতরে আমি নেমটা যখন দিয়ে দিলাম, এবার যদি ব্রাউজারে যাই, দেখেন এখানে হাবিবুর রহমান কথাটা চলে আসছে। তো এটা এটা কিন্তু আমি ভ্যালুর মধ্যে দিন, এটা ভি মডেলের ভিতরে দিলাম। তো এটার কাজ হচ্ছে যে ভি মডেলের ভিতরে আমরা যখন কোনো একটা প্রপার্টি ধরায় দেই, এই প্রপার্টির মধ্যে কি আছে, হাবিবুর রহমান, এই জিনিসটা এখানে প্রিন্ট হচ্ছে। সো টু ওয়ে ডেটা বাইন্ডিং, একটা ডেটা, তার ভিতরে যে ভ্যালুটা আছে সেই ডেটাটাকে আপনি ভি মডেল দিয়ে ধরাই দিলে এখানে সেটা প্রিন্ট হচ্ছে। এবং এখানে এই নেমটা ইনপুট বক্সের ভিতরেও দেওয়া হয়েছে, আবার এই নেমটা এই সন ট্যাগের ভিতরেও দেওয়া হয়েছে। তো যখন আমি ইনপুট ট্যাগের ভিতরে ভি মডেল দিয়ে নেমটা দিচ্ছি, নেমের ভিতরে যা আছে সেটা এখানে দেখাচ্ছে। এবার যদি আমি ইনপুট বক্সের ভিতরে স্পেস দিয়ে লিখি হাবিবুর রহমান বিপু, তাহলে কি হচ্ছে দেখেন, এবার কিন্তু এই এই ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, উপরেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো উপরে এখানে প্রিন্ট করা আছে কি, এই জায়গাটাতে প্রিন্ট করা আছে হচ্ছে নেম। তাহলে এই ভি মডেলের ভিতরে রাখা আছে নেম। তো যখন বাই ডিফল্ট আছি, এখানেও হাবিবুর রহমান, এখানেও হাবিবুর রহমান, কারণ এখানেও নেম প্রিন্ট করা হয়েছে, এখানে ভি মডেলের ভিতরে রাখা হয়েছে নেম। তাহলে আমি যখন এখানে স্পেস দিয়ে আমি যখন এখানে কোনো কিছু লিখতেছি, উপরে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? কারণ এইখানে যখন আমি কোনো কিছু লিখতেছি, এই জিনিসটা আপডেট হয়ে যাচ্ছে। এখানে যখন আমি ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু লিখতেছি, সেই জিনিসটা এই প্রপার্টির মধ্যে আপডেট হয়ে যাচ্ছে নেমের ভিতরে। এটা হচ্ছে কারণ এখানে আমি ভি মডেল দিয়ে এখানে নেমটা ধরাই দিছি। সো যখন আমি ভি মডেল দিয়ে একটা প্রপার্টি ধরাই দেই, এই প্রপার্টির ভিতরে যা আছে সেটা এখানে চলে আসে। আবার আমরা এখানে যা লিখি এটা আবার এই প্রপার্টির মধ্যে চলে যায়। এই প্রপার্টির মধ্যে যেটা আছে সেটা এখানে চলে আসে, আবার এখানে যেটা লেখা হয় সেটা এই প্রপার্টির মধ্যে চলে যায়।
এই জন্য এটাকে বলা হচ্ছে টু ওয়ে ডেটা বাইন্ডিং। এখানে যেটা আছে সেটা এখানে চলে আসে এবং এখানে যেটা লেখা হয় সেটা এখানে চলে যায়। এখানে যেটা লেখা হয় সেটা যে এখানে চলে আসে তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে নেমটা আমি এখানে প্রিন্ট করে রাখছি, H1 ট্যাগের ভিতরে কিন্তু হাবিবুর রহমান বিপু চলে আসছে এখানে। বা আমি যদি এখানে রিলোড দেই, রিলোড দিয়ে ধরেন এখানে লিখলাম যে সজীব খান, সজীব খান ফাহিম লিখে দিলাম। তাহলে এখন কি হচ্ছে? তাহলে এখন এই যে ডাটাটা এই নেমের ভিতরে কিন্তু এতক্ষণ ছিল হাবিবুর রহমান, বাট যখন আমি এখানে সজীব খান ফাহিম লিখলাম, এখন কিন্তু এই এখানে যা লিখলাম সেই জিনিসটাই কিন্তু এখানে এই হাবিবুর রহমান রিপ্লেস হয়ে সজীব খান ফাহিম বসে গেছে। কারণ এখানে যদি এই নেমের ভিতরে যদি হাবিবুর রহমানই থাকতো তাহলে এখানে কি আসতো? হাবিবুর রহমান। বাট এখানে কি আসছে? সজীব খান ফাহিম, বিকজ অফ এই ভ্যালুটা আপডেট হয়ে গেছে। এই কনসেপ্টে টু ডাটা বাইন্ডিং। প্রপার্টির ভিতরে যা আছে সেটা ইনপুট বক্সের ভিতরে চলে আসছে, ইনপুট বক্সের ভিতরে কিছু লেখা হলে সেটা আবার প্রপার্টির ভিতরে চলে যাচ্ছে। ওকে, দিস ইজ টু ওয়ে ডেটা বাইন্ডিং কনসেপ্টটা ছিল এটা। তো এটার উপর বেস করে আমরা অনেক কিছু করি আর কি। এটাই অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কের অ্যাঙ্গুলার জেএস, রিঅ্যাক্ট জেএস এবং ভিউ জেএস সবগুলো ফ্রেমওয়ার্কে টু ওয়ে ডেটা বাইন্ডিং কনসেপ্টটা আছে এবং সেম সবগুলো ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে একই সূত্র। এখন এখানে ধরেন আমি একটা টেবিল নিচ্ছি, এখন আমি ক্যালকুলেটরটা একটু করি আপনাদের এখানে। ধরেন একটা ক্যালকুলেটর দেখে আমি করতে পারি কিনা, দিলাম ধরেন ফার্স্ট নাম্বার, ভিউ জিএস দিয়ে আমি একটা ক্যালকুলেটর বানানোর চেষ্টা করতেছি। দেখেন ইনপুট, তার টাইপ দিলাম হচ্ছে নাম্বার। তো এখানে আমরা একটা ভি মডেল দিব, ফার্স্ট নাম্বার, আর একটা নিচে এখানে লাস্ট নাম্বার। এখানে একটা প্রপার্টি দিব, এখানে দিচ্ছি ধরেন রেজাল্ট, রেজাল্ট। এখানে একটা বাটন দিচ্ছি। তো এভাবে করে নিচ্ছি। ইনপুটের টাইপ বলে দিলাম হচ্ছে বাটন। এখানে ভি মডেল লাগবে না, এখানে আপাতত ভ্যালুর ভিতরে বলে দিলাম প্লাস, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। তো বিয়োগ এখানে বলে দিলাম হচ্ছে গুণ, এখানে বলে দিলাম হচ্ছে ভাগ, এখানে বলে দিলাম হচ্ছে ভাগশেষ। ওকে, এখন দেখেন তো এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এরকম একটা ব্যাপার। সরি, কিছুই আসলো না, কারণ কি? বর্ডার না, বেসিক্যালি যে ভি মডেল লিখলে এটা ফাঁকা রাখা যাবে না, এজন্য এটা আসে নাই। তো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে ফার্স্ট নাম্বার ইনপুট নিব, এখান থেকে লাস্ট নাম্বার ইনপুট নিব, এখানে রেজাল্টটা দেখাবো। তাহলে আমরা এখানে তিনটা প্রপার্টি ডিক্লেয়ার করি আগে এসে। ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার, রেজাল্ট। তিনটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম, ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার এবং রেজাল্ট। এখন যদি এখানে যাই, ফার্স্ট নাম্বার, এখানে ফার্স্ট নাম্বার দিয়ে দিলাম। এই প্রপার্টিগুলো ইনপুট বক্সের ভিতরে ধরাই দিচ্ছি। রেজাল্টটাকে আমি এর ভিতরে ধরাই দিলাম, এর ভিতরে ধরাই দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখন কিন্তু চলে আসছে দেখেন। সো এখন আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট নাম্বারে আমরা একটা ভ্যালু ইনপুট দিব, লাস্ট নাম্বারে ভ্যালু ইনপুট দিব, প্লাসে ক্লিক করলে এখানে যোগফলটা আসবে, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, এইভাবে কাজগুলো হবে। এখন তো তাহলে আমরা এখানে যেটা করেছি সবাই, সেটা হচ্ছে যে এখানে আমরা @@, ক্লিকে একটা ফাংশন কল করছি। এখানে আমরা আগে 6টা ফাংশন করে নিয়েছি। এখানে একটা লিখছি এডিশন বা সাম লিখছেন অনেকেই, কোনো সমস্যা নাই। এডিশন একটা ফাংশন, এখানে যদি লিখি this dot result, this dot result, this dot result সমান সমান this dot, এই যে এটা ফার্স্ট নাম্বার প্লাস this dot লাস্ট নাম্বার।
এডিশন, তো এডিশন ফাংশনটা আমরা এখানে ধরাই দিছি, ক্লিক করলে এডিশন দুটোর সঙ্গে যোগ হবে, এটাই তো করা হয়েছে। এখন যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখানে ধরেন দিলাম 12, এখানে দিলাম 22, প্লাসে ক্লিক করলে এখন এই দুটো যোগ হচ্ছে না, কনক্যাট হয়ে যাচ্ছে, 12 22, 12 এরপরে 22 বসে যাচ্ছে। এর কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে যখন আমরা এখানে ইনপুটগুলো নেই, এই যে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার, এগুলোর বেসিক্যালি এগুলো একটা স্ট্রিং আকারে আসে। তো জাভাস্ক্রিপ্টে যোগ করার জন্য প্লাস ইউজ করা হয়, আবার কনক্যাট করার জন্য প্লাস ইউজ করা হয়। দুইটা সংখ্যা যোগ করার জন্য আমরা প্লাস ইউজ করি, আবার কনক্যাট করার জন্য আমরা প্লাস ইউজ করি জাভাস্ক্রিপ্টে। তো এই জন্য যেটা হয়, যখন এটা একটা স্ট্রিং, বেসিক্যালি ফার্স্ট নাম্বার এটা একটা স্ট্রিং, লাস্ট নাম্বার এটা একটা স্ট্রিং, দুটো স্ট্রিং এর মাঝখানে প্লাস পেলে সে কনক্যাট করে দেয়, এই জন্য যেটা কনক্যাট হয়ে গেছে। এখন এই স্ট্রিংটাকে আমাকে যেটা করতে হবে, স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে হবে, তো এই জন্য আমরা নাম্বার ফাংশন ইউজ করতে পারি। নাম্বারের ভিতরে এটা দিয়ে দিলাম, সেমভাবে এখানেও আমরা যদি নাম্বারের ভিতরে এটা দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এখন যদি লিখি 12, এখানে যদি লিখি 22, এবার দেখেন এখানে 34 চলে আসছে। ঠিক আছে, তো সেমভাবে আমরা যদি এভাবে আরও ফাংশনগুলো করি, সাবট্রাকশনে যাই, সাবট্রাকশন, জি বলেন। আচ্ছা, যদি নাল থাকে, হ্যাঁ, ওকে, নাইস। এখন দেখেন, যদি এবার ফাঁকা দেয়, এখন যদি আমি প্লাসে ক্লিক করি, এখানে তো নাল থাকলে এখানে কিন্তু জিরো আসছে, খেয়াল করছেন? দিস ইজ নট ফেয়ার। তো যদি ফাঁকা থাকে এখানে লেখা আসবে যে একটা মেসেজ দিবেন, ওকে। তাহলে সেক্ষেত্রে আপনাকে তখন এখানে এডিশন ফাংশন কল হচ্ছে, এখানে আপনার চেক করতে হবে ইফ, এইটা লিখতে হবে, দিস ডট নাম্বার, এখানে আমরা অনেকগুলো জিনিস ইউজ করতে পারি। এটা হচ্ছে যে এইভাবে দেই, ডট লেন্থ ইজ গ্রেটার দেন 0, তাহলে এই কাজটা হবে। অ্যান্ড লাস্ট নাম্বার, ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার, ডট লেন্থ হচ্ছে একটা প্রপার্টি, এর কাজ হচ্ছে এই যে দিস ডট ফার্স্ট নাম্বার মানে কি, দিস ডট ফার্স্ট নাম্বার মানে হচ্ছে কি, এখানে সে যেটা ইনপুট দিচ্ছে এটাই তো ফার্স্ট নাম্বার, এখানে দিলে সেটা লাস্ট নাম্বার। ডট লেন্থ মানে এখানে কতটা আছে, এখানে ধরেন এখানে 1 2 আছে, আমার এখানে দুইটা ডিজিট আছে, 1 2 দুইটা ডিজিট, বা 1 2, ধরেন এখানে লেখা আছে 5 7 8, এখানে কয় ডিজিট? 3 ডিজিট। তাহলে এখানে এখানে দিস ডট ডট লেন্থ মানে হইতেছে 3, 1 2 3, এটা আসবে আর কি, ঠিক আছে। সো লেন্থটা যদি জিরোর সাথে বড় হয়, তাই না? কারণ যদি কিছু দেয়, এখানে যদি 1 দেয়, যদি এখানে যদি ধরেন দিল 9, তাহলে লেন্থ কত আসবে? এখানে আসবে 1, 1 তো জিরোর সাথে বড়। আর যদি কোনো কিছু না দেয়, যদি ফাঁকা থাকে, এবার প্লাস যদি ফাঁকা থাকে, তাহলে এখানে ক্লিক করলে লেন্থ আসবে 0, তাহলে 0 তো জিরোর সাথে বড় না, তাহলে লেন্থ যদি জিরোর সাথে বড় হয়, আর মানে কি এখানে কিছু ইনপুট দিছে। সেম ভাবে লাস্ট নাম্বারও কিছু ইনপুট দিলে যোগ করবে, আর না হলে এলস, এখানে লেখা আসবে যে অ্যালার্ট দেন আপনি, যে প্লিজ ইনপুট দ্য নাম্বার ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার, ওকে। এবার দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এখন দেখেন প্লাসে ক্লিক করলে এখানে কি আসতেছে, প্লিজ ইনপুট ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার। এখন যদি এখানে কেউ ফার্স্ট নাম্বার ইনপুট দেয়, তাও আসতেছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার। আবার যদি কেউ এখানে দিল ধরেন 44, তারপর আসছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার। যদি দুইটাই দেয়, এবার আর কোনো কাহিনী নেই, এখন 67 চলে আসছে। এখন এটাও করা যাবে, কেউ যদি ফার্স্ট নাম্বার দেয় লাস্ট নাম্বার না দেয়, তাহলে এখানে লেখা আসবে লাস্ট নাম্বার দাও। আবার কেউ যদি লাস্ট নাম্বার দেয় ফার্স্ট নাম্বার না দেয়, তাহলে আসবে ফার্স্ট নাম্বার দাও, এটাও করা যাবে। সেটা কিভাবে করব? তাহলে প্রথমে চেক করবে ফার্স্ট নাম্বার, এভাবে হবে তখন, ঠিক আছে। যেটা আমরা লজিক্যালি চিন্তা করতে পারি, প্রোগ্রামিং করে সেটা করা সম্ভব।
যেটা আমরা লজিক্যালি চিন্তা করতে পারি, এটাই আর কিছু না। তাহলে দেখেন এখন যদি এই প্রথমে ফার্স্ট নাম্বারটা সে চেক করবে, ফার্স্ট নাম্বার যদি 0 যদি বড় হয় তাহলে তো ভালো ভিতরে ঢুকবে, আর যদি ছোট না হয় তাহলে এখানে ইয়ার ইনপুট ফার্স্ট নাম্বার, এক্ষেত্রে লাস্ট নাম্বার দরকার নেই। এখন ফার্স্ট নাম্বার সে দিচ্ছে, এবার ভিতরে ঢুকে লাস্ট নাম্বার চেক করবে, 0 যদি বড় হয় তাহলে 0 যোগ, না হলে চেক করবে প্লিজ ইনপুট লাস্ট নাম্বার। এবার দেখেন এবার এই ফাংশনটা কি হবে, যদি আমি এখানে যাই রিলোড দেই, এবার হিট করলাম, এখন কি আসছে দেখেন প্লিজ ইনপুট ফার্স্ট নাম্বার, বা এখানে ধরুন এটাও আসতে পারে, এখানে ধরুন আমি এন দিয়ে দিলাম, সে দুইটাই ওকে ফার্স্ট নাম্বার ফার্স্ট, প্লিজ ইনপুট ফার্স্ট নাম্বার ফার্স্ট, ওকে ফার্স্ট নাম্বার দিলাম 34, এবার বলছে প্লিজ ইনপুট লাস্ট নাম্বার, খেয়াল করছেন লাস্ট নাম্বার যখন দিলাম 34, এবার কোনো কমপ্লেন নাই। এখন একটা কমপ্লেন আছে এখানে, যদি কেউ ধরেন ফার্স্ট নাম্বার না দিয়ে লাস্ট নাম্বার দেয়, 34 দিল, তো ঠিকই আছে, প্লিজ ইনপুট ফার্স্ট নাম্বার ফার্স্ট, ফার্স্ট নাম্বার, ফার্স্ট দরকার নাই, ফার্স্ট নাম্বার দিলেই হবে। সো এখানে ইনপুট দিছে 45, প্লাসে ক্লিক করছে, বলছে প্লিজ ইনপুট ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার দিয়ে দিল ধরেন 33, এবার যোগ হয়ে গেছে, কোনো কমপ্লেন নেই। আবার কেউ যদি সেকেন্ড নাম্বার না দিয়ে প্লাসে ক্লিক করে, প্লিজ ইনপুট লাস্ট নাম্বার, ওকে। সো এইভাবে কিন্তু আমরা ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার করতে পারি এভাবে যোগের ক্ষেত্রে। আচ্ছা, এখন অ্যাডিশন সাবট্রাকশন সেম একইভাবে এগুলো করতে পারেন, বিয়োগের ক্ষেত্রেও সেম একই, আপনি এখানে রুলস ফলো করতে পারেন এভাবে, এটা জাস্ট বিয়োগ হবে। সো বিয়োগের ক্ষেত্রে আর এই নাম্বারটা না দিলেও হয়, ঠিক আছে, নাম্বারটা যদি আপনি বিয়োগের ক্ষেত্রে না দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে, কারণ মাইনাস সাইনটা এটা অলওয়েজ সাবট্রাকশনে কাজটা করে, ঠিক আছে। এইটা বিয়োগটা হয়ে গেল, অ্যাডিশন সাবট্রাকশনটা আমি এভাবে করতে পারলাম। তো এখানে @ক্লিক সাবট্রাকশন কল করে দিয়েছেন, এখানে দিলাম ধরেন 33, এখানে দিলাম 34, যোগ করলে 47, বিয়োগ করলে -1 আসতেছে, কাজ করতেছে। এখন এটাকে আসলে এক একটা ক্লিক করলে এক একটা ফাংশন কল হচ্ছে, ঠিক আছে, আবার একটা ফাংশন দিয়েও চাইলে করা যায় আর কি, আরো সুন্দর করে ধরেন যে করা যায়, বাট এটাও ঠিক আছে, খামোখা এত কমপ্লেক্স করে দরকার কি এভাবে, মানে আমরা একটা ফাংশন দিয়ে কল করতে পারি চাইলে, যে ক্লিক করলে একটা ফাংশন কল হবে ক্যালকুলেটর, সেখানে আমরা এগুলো করতে পারি, বাট দরকার নাই, যেহেতু এভাবে হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন। এখন এখানে আর একটা কাজ শুধু হবে, সেটা হচ্ছে ডিভিশন, DIVISION, ডিভিশনের কাজটা শুধু করবো, আর কোনোটা করবো না। তারপরে এই চ্যাপ্টারটা ক্লোজ আজকের জন্য। ডিভিশন এখানে দিলাম, তো ডিভিশনের একটা ফাংশন আমি এখানে লিখি, সাবট্রাকশন ফাংশনের পরে আমরা একটা ফাংশন লিখলাম ডিভিশন ফাংশন হবে। ডিভিশনের ভিতরে এসে তাহলে এবার আমরা এখানে প্রথমে চেক করি সে নাম্বার ইনপুট দিচ্ছে কিনা, যদি এখানে আসা মানে কি সে নাম্বার ইনপুট দিয়েছে। এখন তাহলে এখানে আমরা যেটা করব, এখানে আমরা এই ভাগ করব, এটা করলাম, ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার ভাগ করলাম। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, এখানে দিলাম ধরেন 4, এখানে দিলাম 2, 5, এখানে দিলাম যে 2, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাগ দিব তো, সরি, ভাগ দিলাম 2 চলে আসলো, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানে দিলাম 4, এখানে দিলাম 5, এবার যদি ভাগে ক্লিক করে দেখেন এখানে 0.5, তাও কোনো সমস্যা নেই, কারণ এখানে দিলাম 7, এখানে দিলাম 11, এবার এখানে হচ্ছে সমস্যা, এখন অনেকগুলো চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে দশমিকের পরে আপনি কয় ঘর নেবেন, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। বেসিক্যালি এখানে আদর্শ প্র্যাকটিস হচ্ছে যে 4 ঘর নেয় অনেকেই, 4 ঘর নিতে পারেন, দশমিকের পরে কয় ঘর নেবেন আর কি। তো এখন সাধারণত যেটা মনে করে 99.99% এক্ষেত্রে যেটা ইউজ করা হয়, প্রথম লাস্ট 3 ঘর ক্যালকুলেট করা হয়। লাস্ট 3 ঘরের ভিতরে এখন ধরেন এখানে আছে 6, 3, 6, কথা কি শুনতেছেন সজীব? সজীব শুনতেছেন? হ্যালো, এখানে ধরেন 6, 3, 6 আছে, অ্যাকচুয়ালি এইটার পরিবর্তে লেখা 6, 3, 6 এর পরিবর্তে ধরেন এইটা আছে এখানে, ঠিক আছে। তো এটার পরিবর্তে এই যে লাস্টের যে 3 ঘর, এটা ক্যালকুলেট করা হয়। এটা ক্যালকুলেট করে এই 3 নম্বর ডিজিটটা যদি 5 বা তার উপরে থাকে, তাহলে এখানে
4 হয়, 4 হবে, হ্যাঁ এটা হয়, এটা অনেকেই করে আর কি, এটাই ম্যাক্সিমাম জায়গায় করে, এটা করলে হয় আর কি। আবার আপনি যদি চান যে না আমি দশমিকের পরে 3 ঘর রেখে দিব, আমি ধরেন 4 ঘর ক্যালকুলেট করব, তাহলে 4 ঘর ক্যালকুলেট করলে তাহলে 1 2 3, এখন এখানে কি 5-এর উপরে না 5-এর নিচে? 5-এর নিচে, তাহলে এখানে যা আছে এটাই থাকবে, এটাই থাকবে। আবার যদি এখানে এরকম থাকতো যে 4 3 6, বেসিক্যালি এই জায়গাটা আর কি, এখানে অ্যাকচুয়ালি 4 ঘর নিলে এখানে আপনার আসবে, ধরেন এখানে আপনার 4 আসবে, কারণ এই যেখানে 6 আছে 5-এর উপরে, তখন এইটা আসবে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে ধরেন দশমিকের পরে আপনি কয় ঘর নেবেন? আপনি নেবেন 4 ঘর, তাহলে 4 ঘর ঠিক থাকবে। এরপরে যে ঘরটা, এটা যদি 5-এর বা 5-এর উপরে থাকে তাহলে 1 যোগ হয়, আর যদি 5 বা 5-এর নিচে থাকে তাহলে যা আছে সেটাই। যদি আপনি 3 ঘর নেন, ধরেন এখানে নিচ্ছেন 3 ঘর, 6 4 6, 3 ঘর নিছেন। এখন 3 ঘর নিলে 4 নাম্বার যে ঘরটা, এটা কি 5-এর উপরে না নিচে? 5-এর নিচে, 5-এর নিচে থাকলে এখানে 3 ঘর যা আছে তাই থাকবে। আর যদি এখানে থাকতো 3-এর জায়গায় 5 থাকতো, তাহলে এখানে হয়তো 6-এর জায়গায় 7, এটুক থাকতো না। এইটাই আর কিছু না। তো এখন আমরা এখানে এই কাজটা কিভাবে করব? এই কাজটা ধরেন 7-11 দিয়ে ভাগ করতেছেন, এখানে কত আসছে? অনেক বড় আসতেছে না? এখন আপনি কত ঘর নেবেন? দশমিকের পরে কয় ঘর নেবেন? দশমিকের 3 ঘর নেওয়া হয়, তা 3 ঘর নিতেছেন আপনি, 3 6 3 এটা নিতেছেন। এখন 4 নাম্বার যে ঘরটা, 4 নাম্বার ঘরে কি 5 বা 5-এর উপরে না নিচে? 5-এর নিচে থাকলে তাহলে যা আছে তাই, এটাই এটাই। আর যদি 5-এর উপর ধরে থাকতো 5, এই 4 নাম্বার ঘরটা থাকতো এখানে 5 বা 5-এর উপর থাকতো, তাহলে এখানে হয়তো 3 6 কত 7, এক বেশি হতো, এটা আর কিছু না। ওকে, এখন এই কাজটা আমরা অনেকভাবে করতে পারি। টু ফিক্সড, তারপরে রাউন্ড নামে একটা ফাংশন আছে মনে হয়, রাউন্ড, রাউন্ড ইন জাভাস্ক্রিপ্ট। এটা দেখি কি হয়, যে ম্যাথ ডট রাউন্ড একটা ফাংশন আছে মনে হয়, একটু দেখি দাঁড়ান। এর ভিতরে বলে দিতে হয় যে আমি কি করব আর কি, ও মনে হয় কিছু একটা করে দেয় আর কি। এই যে এটা দেখেন তো, রাউন্ড এইভাবে করে দেয় আর কি। ধরেন এখানে দেখলাম 2.555, রানি করলাম, ট্রাই করলে না, রাউন্ড পুরোটা ইয়ে করে দেয় আর কি, রাউন্ড আপনার সে পুরোটাকে রাউন্ড করে দিচ্ছে আর কি। আই এম সরি। সো এখানে আমরা যদি ইয়েটা ইউজ করি, এটার নাম কি ছিল, রাউন্ড, পুরোটাই রাউন্ড করে দেবে। আই এম সরি, টু ফিক্সড না, টু ফিক্সড ইন জাভাস্ক্রিপ্টে টু ফিক্সডটা কিভাবে ইউজ করতে হয়? টু ফিক্সের ভিতরে 2 বলে দিতে হয়। আচ্ছা, এই যে টু ফিক্স, তাহলে এখানে দেখেন টু ফিক্সের এখানে যদি বলি 5 6, এই যে 5 6 7 8 9 আছে এখানে, 5.56789, এখানে হিট করলে টু ফিক্স 2 বলে দিতে, দশমিকের পরে 2 ঘর আসবে, 5 6, এখানে আসছে 5 7, তার মানে কি দেখেন, ওই যে 2 ঘর আসছে, এবার 3 নম্বর ঘরে কি আছে? 5-এর চেয়ে বেশি আছে না কম আছে? এর জন্য 6 হয়ে গেছে কত 7। আমি যদি এখানে ধরেন 3 দিতাম, টু ফিক্স 3 দিয়ে রান করি, অ্যান্ড টু ফিক্স 3 দিয়ে রান করলে আউটপুট কত আসবে? 3 মানে দশমিকের পরে 3 ঘর নিবে, দশমিকের উপরে 3 ঘর নিবে, তাহলে 3 ঘর তো নিবে। এখন 4 নাম্বার ঘরে কি আছে? 5-এর উপরে না 5-এর নিচে? 5-এর উপরে, তাহলে এটা এখানে কত হবে? 5 6 কত হবে? আপনি যদি 3 ঘর নেন, 5 6 8 হবে। হ্যাঁ, গুড, এই যে 5 6 8। বুঝছেন ব্যাপারটা সজীব? যাই নাকি চিন্তা করতেছেন আল্লাহ। ঠিক আছে, 5 6 8 আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমরা টু ফিক্সটা ইউজ করি, গুড, এটা অনেক ভালো কাজ করতেছে। তাহলে এবার যদি আমরা এখানে যাই, ভাগের ক্ষেত্রে এখানে নেই, এই জায়গাটার ভিতরে, এই যে এখানে রেজাল্ট, তাহলে এখানে আমরা এটা করে দিই যে ধরেন এটাকে আমরা এভাবে করে দিতে পারি, ধরেন এটাকে আমরা this dot result dot
টু ফিক্সড। কয় ঘর নিব আমরা? 3 ঘর নিব না 4 ঘর নিব? 3 ঘর নিলাম। 3 ঘর নিলাম, ওকে। ওকে, দিস ডট রেজাল্ট ডট টু ফিক্স 3। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে লিখলাম 7, এখানে লিখলাম 11, ভাগে ক্লিক করলাম, ওকে। এটা আসলো কেন? দিস ডট রেজাল্ট ডট টু ফিক্সড, হুম, 7, আহা, 1 মিনিট, এটা এটাকে নাম্বার করে নিতে হবে। আচ্ছা, ওয়েট, এটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, ঠিকই আছে। এই রেজাল্টটা বেসিক্যালি এটাকে নাম্বারে কনভার্ট করে নিয়ে তারপরে তার উপরে টু ফিক্সটা অ্যাড করে দিলাম। এবার চেক করি, কারণ এখানে বেসিক্যালি এটা একটা নাম্বার ছিল, এটা একটা নাম্বার ছিল, ঠিক আছে। বাট এখানে এটা একটা স্ট্রিং আসতেছিল, ভাগ করার পর একটা স্ট্রিং, এই টাইপটা ছিল স্ট্রিং। এবার যদি রিলোড দেই, এখানে দিলাম 7, এখানে দিলাম 11, ভাগে ক্লিক করলে স্টিল সেম আসতেছে। ঘটনা কি? ডিভিশন 3 দিলাম, এটা কেন আসবে না? ওকে, ওকে, আমরা একটু ট্রাই করে দেখি। অ্যালার্ট দিলাম, টাইপ অফ, এটা দিলাম, 1 মিনিট, হ্যাঁ। নাম্বার, তো দিস ডট রেজাল্টটা নাম্বারই হচ্ছে, এটা নাম্বারে আসতেছে। সো এটা নাম্বার আসলে এটা নাম্বার করার দরকার নাই, এটা বেসিক্যালি নাম্বারই আসতেছে, হ্যাঁ। তো এর উপরে টু ফিক্সড আমি অ্যাপ্লাই করলাম, টু ফিক্সড এখানে কাজ করতেছে না। ওকে, ও, সো বিকজ অফ, এখানে টেক্সট দিয়ে দেখি তো, 7, 11, এবার ঠিক আছে দেখেন। তো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি এটার কারণে না। তো এবার ঠিক আসতেছে দেখেন। সো এখানে দিলাম 7, এখানে দিলাম 11, এবার এখানে 3 ঘরে আসতেছে। বেসিক্যালি এখানে আমরা এই জায়গাটা যে কাজটা করছিলাম, তো সরাসরি রেজাল্টের ভিতরে যখন আমরা রাখতেছি সেটা তো চলে যাচ্ছে। তো আগে কাজটা করে নিয়ে, মানে আমরা এই ভাগফলটাকে আমরা একটা জায়গার মধ্যে রাখলাম, রেখে দেন সেটার উপরে সেটাকে অ্যাপ্লাই করে দেন ফাইনাল রেজাল্ট আমি এর মধ্যে রাখলাম। ব্যাপারটা খেয়াল করছেন? যখন আমি এভাবে লিখতে নিছিলাম, একটু খেয়াল করেন, যখন আমি এভাবে লিখতেছিলাম, এভাবে ছিল না ফার্স্টে? এটার মানে কি? এটার মানে হইতেছে ভাগফলটা আমি এখানে রেখে দিছিলাম, যখনই এখানে রাখতেছিলাম সেই জিনিসটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছিল, যখন আমি রেজাল্টের ভিতরে রাখতেছিলাম তখন এই জিনিসটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছিল। তো এই জন্য প্রিন্ট হওয়ার পরে আমি আবার এটা করছি, এই জন্য আগেই প্রিন্ট হয়ে গেছে। সো এই লাইনটা উপরে, এখানে এখানে টু ফিক্স কেন কাজ করবে? আচ্ছা, এখানে দিস ডট রেজাল্ট ডট টু ফিক্স এটা বলতেছেন 3।
সো এটা তো কিছু হইল না, এটা তো মিনিংফুল কিছু হইল না। ইগনোর করেন, আপনি এই যে এটা করেন এটা হয়ে গেছে। এটা আপনি একটা ভেরিয়েবল নিয়ে নেন, ভেরিয়েবলটার নাম্বার ডিক্লেয়ার করেন, তার মধ্যে একটা মান রাখেন। এবার সেটাকে আপনি টু ফিক্স করে যখনই আপনি এখানে কিছু রাখতেছেন, দিস ডট রেজাল্টের ভিতরে যখনই কিছু রাখতেছেন, এই রেজাল্টটা আপনার একটা ভি মডেলের ভিতরে ধরাই দেওয়া আছে, এখানে চলে আসবে। সো এবার কাজ হচ্ছে, হ্যাঁ, আমি যদি এখানে দিই 7, এখানে যদি দিই 11, দশমিকের পরে 3 ঘর আসবে। আপনি যদি এখানে 4 দিয়ে দেন এখানে, তাহলে 4 ঘর আসবে। 4 দিয়ে দিলে 4 ঘর আসবে। 7, 11, 4 ঘর আসছে। ওকে, আচ্ছা, এখন তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক যে ব্যাপারগুলো, বাকিগুলো সব ঠিক আছে, আর কোনো টেনশন নেওয়ার দরকার নাই। আচ্ছা, তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা কম্পোনেন্ট কনসেপ্টের দিকে আগাবো। কম্পোনেন্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ভিউজেস। যখন আমরা অ্যাজ এ ভিউ ডেভেলপার হিসেবে কাজ করতেছি, তখন কম্পোনেন্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো কম্পোনেন্ট জিনিসটা আসলে কি, একদম বাংলা কথা যদি বলি, কম্পোনেন্ট হচ্ছে আমরা যখন একটা পেজ ডিফাইন করি, আমরা যখন একটা পেজ তৈরি করি, একটা ওয়েব পেজের ভিতরে এক একটা সেকশন বলতে পারে না, যেমন হেডার একটা সেকশন, মেনু একটা সেকশন, সাইড বার একটা সেকশন, মেন কম্পোনেন্ট, বিগ ফুটার, ফুটার, এই যে একটা সেকশন থাকে না, এক একটা সেকশনকে বলতে পারেন আপনি একটা কম্পোনেন্ট। মানে কম্পোনেন্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পিস অফ এ ওয়েব পেজ, ইন্ডিভিজুয়াল পিস অফ এ ওয়েব পেজ। ধরেন আমরা যদি সরেজমিন বার্তা .com-এ আসি, এখানে এখানে খেয়াল করে দেখেন, যদি আমরা কম্পোনেন্টের কনসেপ্টে আসি, এই যে এখানে এটা একটা হেডার, একটা পার্ট, মেনু, এটা একটা কম্পোনেন্ট হতে পারে, এটা একটা কম্পোনেন্ট হতে পারে, এটা একটা কম্পোনেন্ট হতে পারে, এক একটা সেকশন হচ্ছে একটা কম্পোনেন্ট। জি, ইভেন্ট তো ইভেন্ট তো কোথাও ধর আমি ক্লিক করব, ধরেন আমি সাংবাদিক তালিকায় ক্লিক করলাম, একটা পপ আপ ওপেন হচ্ছে, এটা একটা ইভেন্ট, ইভেন্টে কাজটা হচ্ছে, ঠিক আছে। এটা আবার যখন আমি ধরেন এইখানে আমি ক্লিক করলাম, এই যে কর্নার, এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট, ইভেন্টে কিছু একটা হচ্ছে, এখানে ক্লিক করলাম, কিছু একটা হচ্ছে, দিস ইজ ইভেন্ট। আর কম্পোনেন্ট হচ্ছে একটা একটা ওয়েব পেজের একটা পার্ট, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট। আবার আপনি এরকমও করতে পারেন যে কম্পোনেন্ট অনেক নেস্টেড হতে পারে। মনে করেন এটা একটা লোগো, লোগোটাকে আমরা একটা কম্পোনেন্ট বানাতে পারি, এটা একটা বাটন, একটা বাটনটাকে আমরা একটা কম্পোনেন্ট বানাতে পারি। তবে সাধারণত একটা ওয়েব পেজকে এই মানে এক একটা সেকশন ইজ, মানে আমরা এক একটা কম্পোনেন্ট ট্রিট করে থাকি, একটা সেকশন একটা কম্পোনেন্ট ট্রিট করা হয়ে থাকে, এক একটা সেকশন। তো আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি, তখন আমাদের একটা হেড, আমি যদি আমাদের একটা পেজ দেখাই, আমরা যে পেজগুলো বানাইছি সেখান থেকে কোন ক্লাসে বানাইছিলাম বলেন তো? কোন ক্লাসে বানাইছিলাম বলেন? 8 নাম্বার? 9 দেখি তো। ইয়ে করছিলাম না আমরা একটা, ওই যে বুটি স্টাফ দেখি একটা বানাইছিলাম। 6 নাম্বার, হ্যাঁ। এই দেখেন, এটা বানাইছিলাম না আমরা, এটা বানাইছিলাম আর কি। আচ্ছা, এখন এখানে মনে করেন এই যে উপরে যে পোর্শনটা, এটা একটা কম্পোনেন্ট। এরপরে যে এটা একটা কম্পোনেন্ট, আবার যে এটা এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, প্র্যাকটিস এরিয়া, পপুলার এরিয়া অফার, এটা একটা কম্পোনেন্ট, এই পুরো সেকশনটা আছে একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট। একটা পেজকে এইভাবে আমরা মাল্টিপল কম্পোনেন্টে ভাগ করতে পারবো। ইনফ্যাক্ট এই যে পেজটা, এই পেজটা আমরা ভিউজেস দিয়ে করতে পারি চাইলে, সেম পেজটাই। তো এই যে এটা হচ্ছে, এটা একটা কম্পোনেন্ট, এই পোর্শনটা একটা কম্পোনেন্ট, এই লোগো, মেনু, কন্ট্যাক্ট নাম্বার, এটা একটা কম্পোনেন্ট। এখন এটাকে আবার আপনি 3টা ভাগে ভাগ করতে পারেন। লোগোটাকে একটা, মানে কম্পোনেন্ট হচ্ছে কি একটা অবজেক্ট আর কিছুই না। মানে একটা ওয়েব পেজের এক একটা সেকশন হতে পারে একটা কম্পোনেন্ট। একটা সেকশনের ভিতরে আবার যে পার্ট, লোগো, মেনু, ফোন নাম্বার, এবার এখানে এটা একটা কম্পোনেন্ট, এর ভিতরে আবার এইটা 3টা কম্পোনেন্ট হতে পারে। কম্পোনেন্টের আবার নেস্টেড হয়, বাট ইন জেনারেল এক একটা সেগমেন্ট হচ্ছে একটা কম্পোনেন্ট। যেমন এটা স্লাইডার, এটা একটা কম্পোনেন্ট। এরপরে পপুলার এরিয়া অফ আর সাকসেস, এটা একটা কম্পোনেন্ট। আবার এটা একটা কম্পোনেন্ট। আবার অ্যাবাউট মি, এটা একটা কম্পোনেন্ট। আবার আওয়ার কি ফিচার, এটা একটা কম্পোনেন্ট। আবার মনে করেন এই যে এটা একটা কম্পোনেন্ট। আবার মনে করেন এখানে ফাইন্ড আস শেয়ার, এটা একটা কম্পোনেন্ট। আবার সেন্ড আস এ মেসেজ, এটা কম্পোনেন্ট।
সাবস্ক্রাইবার আছে, এটা একটা কম্পোনেন্ট। বুঝতে পারছেন, এই হচ্ছে কম্পোনেন্ট। এখন যখন আমরা ভিউ জেএসে আছি, এগুলো হচ্ছে দিস ইজ দ্য কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্ট আমরা কিভাবে তৈরি করব? তো সাধারণত কম্পোনেন্টের রিয়েল পাওয়ারটা বোঝার জন্য এই সিঙ্গেল এইচটিএমএল ফাইলে বোঝা যায় না কম্পোনেন্টের রিয়েল পাওয়ারটা কি। তারপরও আমি জাস্ট আপনাকে ছোট্ট একটু আন্দাজ দিচ্ছি কম্পোনেন্টের আসলে রিয়েল পাওয়ারটা কি। কম্পোনেন্ট তৈরি করব কিভাবে? আমরা যখন ভিউজেএস এর আমরা জাভাস্ক্রিপ্ট আছে, এখানে আমরা একটা ভিউজেএস এর অবজেক্ট তৈরি করছি না? তো এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ইউজ করব ভিউ অবজেক্ট। এই ভিউ যে লাইব্রেরি অবজেক্টটা, এর ডট কম্পোনেন্ট হচ্ছে আমার ইয়েটার নাম, ফাংশনটার নাম। তো একটা কম্পোনেন্ট তৈরি করার জন্য আমরা ভিউ ডট কম্পোনেন্ট এই ফাংশনটা, এই ভিউ যে অবজেক্টটা, এটা হচ্ছে গ্লোবাল একটা অবজেক্ট ভিউজেএস এর। এই যে লাইব্রেরিটা আমরা এখানে ইউজ করছি, এই লাইব্রেরির কারণেই আমরা এটা পাচ্ছি, এই ভিউ ডট এটা ইউজ করতে পারতেছি। এই যে ভিউ ডট এটা ইউজ করতে পারতেছি, এর কারণ হচ্ছে এই যেখানে আমরা ভিউজেএস এর মেন লাইব্রেরিটাকে নিয়েছি। এবার ভিউ ডট দিয়ে কম্পোনেন্ট ফাংশনের ভিতরে আমাদের কম্পোনেন্টটা কল করতে হয়। ঠিক আছে, তো কম্পোনেন্টের ভিতরে ধরেন এখানে আমরা এভাবে লিখলাম, এখানে একটা নাম দিলাম, ধরেন নাম দিয়ে এখানে একটা নেম দিতে হয়। ধরেন আমি নাম দিলাম হচ্ছে সজীব, কথার কথা। এবার আমি এখানে এখানে একটা অবজেক্ট দিব এইভাবে। অবজেক্ট দিয়ে আমি এখানে একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে ধরেন এবার এখানে লিখবো হচ্ছে আমরা, আচ্ছা আমি লিখি আগে। কম্পোনেন্টের তিনটা পার্ট থাকে আর কি, টেমপ্লেট, স্ক্রিপ্ট আর হচ্ছে টেমপ্লেট। এখানে অ্যাকচুয়ালি টেমপ্লেট, ডেটা আর মেথড, এখানে তিনটা দেখব, বাট ইন ফিউচারে তিনটে পার্টে আমরা ভিন্নভাবে রিপ্রেজেন্ট করব। কম্পোনেন্ট তৈরি করব কিভাবে? যখন আপনি সিঙ্গেল এইচটিএমএল ফাইলে আছেন, ভিউ ডট কম্পোনেন্ট ফাংশনটি ইউজ করব। আজিজ আছেন এখানে, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, হ্যাঁ, এগুলো আপনি কোশ্চেন করেন, আপনি তো কথাবার্তা বলতেছেন না, বললেন যদি কোনো সমস্যা টমস্যা হয়। হ্যাঁ, আপনি কথাবার্তা বললেন, সমস্যা নেই। আপনার যদি কিছু জানার থাকে, বোঝার থাকে, বলার থাকে, বললেন। সো ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভিউ ডট কম্পোনেন্ট, এখানে প্রথমে একটা নাম দিতে হবে। জিনিসটা দেখেন আগে কি, এরপরে আপনি আপনার মতো করে চিন্তা করেন যে ও আচ্ছা এটাই জিনিস। আগে জিনিসটা দেখেন কি। ঠিক আছে, দেখেন আমরা এতটুকুন দিয়ে কি হইলো, আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, কম্পোনেন্টের নাম হচ্ছে সজীব। এই কম্পোনেন্টটা যখন আমরা ইউজ করব, তখন এখানে মানে কম্পোনেন্টের একটা টেমপ্লেট থাকবে যেখানে এইচটিএমএল এর ব্যাপারগুলো থাকবে, এবং এই এইচটিএমএল এর ব্যাপারগুলোর ভিতরে যে প্রপার্টি এবং যে মেথডগুলো থাকবে সেগুলো আমরা এভাবে লিখে দিতে পারি এইভাবে। সো যে মেথডের ভিতরে আপনি এখানে ফাংশন লিখতে পারেন, ধরেন লিখলেন টেস্ট একটা ফাংশন। ওকে, সো দিজ আর দ্য থিং। ঠিক আছে, এখানে আমি অ্যালার্ট করে দিলাম, ধরেন হাই। ওকে, তাহলে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম এইভাবে। কম্পোনেন্টের নাম হচ্ছে সজীব, এবং এর ভিতরে আমরা একটা টেমপ্লেটের ভিতরে এইচটিএমএল এর কিছু লেখাবার্তা থাকবে। এরপরে ডেটার ভিতরে আপনি কিছু প্রপার্টি ডিক্লেয়ার করতে পারেন এভাবে। ধরেন এখানে মেসেজ দিলেন, এখানে দিলেন ধরেন নাম্বার,
হ্যাঁ, এখানে আপনি অনেক নাম্বার জিরো দিলাম, এভাবে অনেক কিছু আপনি এখানে মানে ইচ্ছা মতো আপনি এখানে প্রপার্টি ডিক্লেয়ার করতে পারেন। অ্যারে হতে পারে, অবজেক্ট হতে পারে, এখানে আপনি ভ্যারিয়েবল। আর মেথডের ভিতরে এখানে আপনার ফাংশন থাকবে, টেস্ট, এখানে আপনি কোটি কোটি ফাংশন লিখতে পারবেন, টেস্ট ওয়ান। ঠিক আছে, সো এই এই হচ্ছে মেথড, এই হচ্ছে প্রপার্টি। এই মেথড, এই প্রপার্টিগুলো, এর হচ্ছে ভিউ, এই হচ্ছে কম্পোনেন্ট। দিস ইজ মেথড, দিস ইজ প্রপার, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ডেটা, এগুলো হচ্ছে মেথড। আর এগুলো ডেটা এবং মেথডগুলো এই ভিউয়ের উপরে কাজ করবে। এখন আমি এটাকে ইউজ করব কিভাবে? এখন ব্রাউজারে গেলে কিন্তু কিছুই হবে না, দেখেন আমি যদি এখানে যাই, আউটপুট ইজ নাথিং, যা ছিল তাই। ধর আমি সজীবটাকে যখন আমি এখানে ইউজ করব এই জায়গাটাতে, এইচটিএমএল এ আসলাম, এইচটিএমএল এসে এই যে ডি বাই ডি অ্যাপ এর ভিতরে আমি এভাবে এই যে সজীব একটা ট্যাগ হয়ে যাবে বেসিক্যালি। এই যে এখানে যেটা কম্পোনেন্টের যে নামটা দিবেন, এইটা এইচটিএমএল ফাইলে একটা ট্যাগ হয়ে যাবে সজীব। এখন আমি সজীব যখন লিখলাম তখন কি হবে, এখানে দেখেন, এই যে এখানে এইটা তো, এখানে যে আপনি আমরা যে ডেটা এবং যে মেথডগুলো লিখছি, এগুলোর তো এখানে, এগুলোর তো মানে এখানে কোনো ইউজ করে নেই আমরা টেমপ্লেটের ভিতরে। সো টেমপ্লেটের ভিতরে যা আছে সেটা এখানে দেখাবে। এখানে লেখা দিস ইজ দ্য হেডিং, এখানে সজীব ইউজ করছি। আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন দিস ইজ দ্য হেডিং চলে আসছে। খেয়াল করছেন? সো এ হচ্ছে আমাদের কম্পোনেন্ট, এভাবে কাজ করবে। বা আমি যদি এটাকে এখানে না লিখে, আমি যদি এটাকে, আসছে না, সো এই হচ্ছে কম্পোনেন্ট, এভাবে আমরা কম্পোনেন্ট বানাবো যখন আমরা সিঙ্গেল এইচটিএমএল ফাইলে কাজ করব। এই যে এখানে দিস ইজ দ্য হেডিং চলে আসছে, খেয়াল করছেন? নিচে লিখলাম, নিচে লিখলে উপরে গুলো আসবে, নিচের গুলো আসবে। এখন হ্যাঁ, নিচে লেখেন, নিচে লেখেন, নিচে লেখেন, নিচের দিকে লেখেন, তাহলে আগেরটা আসবে, নিচেরটাও আসবে। আচ্ছা, এখন এই যে এখানে ধরেন আপনি, এখানে আমরা যদি এভাবে না লিখে, এখন এখানে যদি আমরা এভাবে করে দেই, ধরেন এখানে আমি মেসেজটাকে প্রিন্ট করে দিলাম, এখানে ডাবল কার্লি দিয়ে মেসেজ দেখাই দিলাম, তাহলে এই যে মেসেজের মধ্যে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড হ্যালো। এবার ব্রাউজারে যান, এবার দেখেন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি যদি এখানে এইটা না নিয়ে আপনি যদি এখানে একটা বাটন নেন, একটা বাটন নেন, বাটনের টাইপ দিয়ে দিলাম বাটন, এখানে বললাম @ক্লিক, আসবে, হ্যাঁ, এখানে বলে দিলাম টেস্ট ক্লিক মি। ওকে, এটা লিখে দিলাম, ক্লিক মি, এটা লিখে দিলাম। তাহলে এবার এবার দেখেন এখন কি হবে, এই বাটনের একটা বাটন তো যাবে, এবার বাটনে ক্লিক ইভেন্ট আমি অ্যাড করে দিছি, এটা ক্লিক করলে টেস্ট ফাংশনটা কল হবে। ঠিক আছে, এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে, একটা বাটন আসছে, এখানে ক্লিক করলে দেখেন হাই দেখাচ্ছে। সো দিস ইজ কম্পোনেন্ট। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হলো মানে এই যে এখানে ক্লিক করলে এই যে এই ফাংশনটা কল হচ্ছিল, হ্যাঁ, আমি যেখানে টেস্ট ওয়ান দেই, তাহলে এই টেস্ট ওয়ান ফাংশনটা কল হবে। যদি রিলোড দেই, এবারে যে হাই 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 আসতেছে, টেস্ট ওয়ান আসতেছে। ওকে, এখন এখানে যখন আমরা একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইলে কাজ করব, তখন বেসিক্যালি এই এইচটিএমএল এর যে কোড, এখন এখানে তো একটা বাটন লেখছে, যদি এরকম হয় যে একটা কম্পোনেন্টের ভিতরে অনেক কিছু থাকবে, ধরেন এই যে পেজটা আমরা করছিলাম, একটা কম্পোনেন্টের ভিতরে পুরো জিনিসটা থাকবে। একটা কম্পোনেন্ট আমরা বানাবো, ধরেন এখানে সজীব এইচটিএমএল ফাইলে এসে সজীব লিখে কল করলে এরকম একটা মেনু বার চলে আসবে। এখন এইটা তো এখানে লেখাটা আসলে ডিফিকাল্ট, কারণ এখানে ডিভ আছে, এর ভিতরে আবার লেফট আছে, রাইট আছে, অনেক কিছু আছে না এ পুরো জিনিসটা, তখন ওইটাকে আমরা এখানে কিভাবে করব? তো এই জন্য এইভাবে কম্পোনেন্টকে না লিখে, আমরা এখানে আরেকটা পার্টে লিখবো। আচ্ছা, সেটা একটু খেয়াল করেন। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে এসে এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিব। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখানে আমরা টাইপের ভিতরে লিখব টেক্সট স্ল্যাশ এক্স টেমপ্লেট, এবং এর একটা আইডি দিব, ধরেন দিলাম হচ্ছে
কি দিব, ধরেন দিলাম কন্টেন্ট 1, একটা আইডি দিলাম। ঠিক আছে, এইবার এটার ভিতরে এসে এই যে এখানে যে আমরা HTML-টা লিখব, এই HTML-টা এখানে না লিখে এটাকে আমরা এখানে লিখে দিব। এখানে লিখে দেন HTML-টা। এখানে লিখে দেওয়ার ফলে এইবার HTML ফাইলের ভিতরে আমরা এভাবে HTML গুলো লিখে দিব। এবার এখানে এসে আমরা এই জায়গাটার ভিতরে জাস্ট এই যে এইটার যে আইডিটা দিয়েছেন content1, এই আইডিটা এখানে কল করে দিতে হবে, হ্যাশ এটা। ঠিক আছে, এবার যদি আমরা এখানে যাই, রিলোড দেই, দেখেন আউটপুট সেম। এটা একটু করেন, হ্যাঁ, জাস্ট 1 মিনিট একটা ব্রেক নিচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করেন যেখানে ছিলাম আমরা, সেটা হচ্ছে যে এই জায়গাটায়। তো তো বেসিক্যালি যেটা বলতে নিছিলাম যে আমরা যদি একটা কম্পোনেন্ট বানাই, ধরেন এটা একটা কম্পোনেন্ট হবে, আমরা একটা কম্পোনেন্ট এখানে যেমন সজীব, এখানে সজীব লিখেছিলাম, সজীব একটা কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টটা লিখলে ধরেন এখানে কল করলেই এরকম একটা জিনিস হয়ে যাবে। এখন এরকম একটা জিনিস করার জন্য প্রথমে একটা সেকশন আছে, সেকশনের ভিতরে ডিভ আছে, ডিভের ভিতরে কন্টেনার, রোর ভিতরে কলাম, কলামের ভিতরে আবার পি, আবার এখানে বাটন, অনেক কিছু আছে না। এখন এই একটা কম্পোনেন্টের ভিতরে যে HTML গুলো থাকবে সেগুলো তো আমরা টেমপ্লেটের ভিতরে লিখবো এখানে। এখন এখানে লিখতে গেলে তো ঝামেলা, এখানে কত বড় এখানে কতগুলো HTML লেখা যাবে। এটার জন্য যে HTML সেগুলো এখানে লিখলে অবস্থাটা কেমন হয়ে যাবে বলেন তো? আশিক শুনতেছেন খান আমার ভাই, কথা? একটু আপনার মিউট করে রাখেন তো, আপনার খুব নয়েজ আসছে। স্যার আপনার কথা আনক্লিয়ার স্যার। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, দাঁড়ান। এখন কথা কি শুনতে পাচ্ছেন স্পষ্ট? জি স্যার, এবার শুনতে পাচ্ছি সুন্দরভাবে। ওকে, আমি বলতে নিছিলাম যে এই যে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম সজীব, কম্পোনেন্টের নাম, এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে HTML। এবং এই HTML এর ভিতরে মানে HTML এর ভিতরে কি ধরনের ডাটা দেখাবে বা এখানে ক্লিক করলে কি হবে সেই বিষয়গুলো আমরা এই ডেটার ভিতরে এখানে আমরা প্রপার্টিগুলো রাখবো, আর মেথডের ভিতরে ফাংশন রাখবো যে এখানে ক্লিক করলে কি হবে না হবে, মানে অ্যাকশনগুলো থাকবে মেথডের ভিতরে। আর এখানে যদি কোনো প্রপার্টি বা ডাটা দেখাতে চাই সেগুলো থাকবে ডাটার ভিতরে, তাই না? যেমন এখানে ক্লিক মি আছে, এখন ক্লিক মি জায়গায় যদি আমি এখানে মেসেজটা প্রিন্ট করে দিই তাহলে কি আসবে, এখানে ক্লিক মিটা বাদ দিয়ে এখানে মেসেজ লিখে দিলাম এই জায়গাটার ভিতরে। তাহলে এখন মেসেজের মধ্যে কি আছে বলেন তো? হ্যালো ওয়ার্ল্ড হ্যালো। হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে আসবে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো, এবং তার মধ্যে ক্লিক করলে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড হ্যালোর মধ্যে ক্লিক করলে কি হবে, স্যার হাই ক্লিক চলে করলে টেস্ট টেস্ট। টেস্ট ওয়ান ফাংশনটা কল হবে। এই টেস্ট ওয়ান ফাংশনের ভিতরে যা আছে সেটা সে দেখাবে, দ্যাটস ইট। আমি যদি এখানে যাই, রিলোড দেই, এই যে এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো আসছে, এখানে ক্লিক করলে এই যে হাই 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 দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা বলতে নিছিলাম। এখন বলতে নিলাম যে এখন ধরেন আমরা একটা কম্পোনেন্ট, এই যে সজীব হচ্ছে আমাদের কম্পোনেন্ট, এখানে আপনি যে নাম দিবেন সেটাই কম্পোনেন্ট হয়ে যাবে। আর এই নামটা আমরা এখানে HTML ট্যাগের ভিতরে কল করব। এখন আমরা চাচ্ছি যে একটা কম্পোনেন্ট আমরা বানাবো, এভাবে আমরা একটা কম্পোনেন্ট বানাবো, এবং এই কম্পোনেন্টটা যখন আমরা এখানে কল করব তখন আমাদের এরকম একটা পুরো পার্ট চলে আসবে। এখন এরকম একটা পার্ট বানানোর জন্য HTML কি এই এক লাইনে লিখলে হবে নাকি আরো অনেক বেশি লিখতে হবে HTML? এইচটিএমএল তো স্যার কথা অনেক করতে হবে, আমার কমপ্লিট একটা স্ট্রাকচার করতে হবে স্যার। আর কমপ্লিট প্রথমে লাগবে সেকশন, জি তারপরে স্যার, কন্টেইনার, তারপরে রো, তারপরে কলাম, কমপ্লিট কলামের একটা ভিতরে স্ট্রাকচার হেডিং। লাগবে, তারপরে স্যার আমি ওইটা হচ্ছে কম্পোনেন্টে সে ক্রিয়েট করে কল করলে সেটাকে আমরা অটোমেটিক্যালি সেই স্ট্রাকচার হ্যাঁ, তাহলে এখন এইখানে দেখেন, এইখানে এই আমরা চাচ্ছি এই সজীব ডাক দিলে এরকম সজীব একটা কম্পোনেন্ট বানাবো, সে কম্পোনেন্টটা HTML এ কল করলে এই ধরনের একটা লাইন চলে আসবে। এখন এই লাইনটার জন্য যে HTML গুলো লাগবে সেই HTML গুলো কি এখানে লেখাটা ফিজিবল হবে? জি না স্যার, হ্যাঁ, এখানে ভিজিবল হবে না, হিডেন এখানে থাকে। এখানে লিখলে তো ঝামেলা হয়ে যাবে। এখানে তো আসলে এখানে আমি কত লিখবো, এখানে প্রথমে লাগবে সেকশন, সেকশনের ভিতরে আসবে কন্টেইনার, আর আমি এভাবে কিভাবে লিখবো, ঝামেলা হয়ে যাবে না? টেস্ট লাগে যাবে। জিনিসটা নষ্ট হয়ে যাবে, মানে এটা বিশাল ঝামেলা হয়ে যাবে। তাহলে এখন এটা সমাধান কি? তো এই জন্য এই এই টেমপ্লেটের ভিতরে এখানে সরাসরি HTML লিখতে হয় না, এটা না লিখে আর একটা কাজ তাহলে করা স্যার যায়। আমরা কি কোথায় কাজ? লিখবো স্যার এটা? এটা HTML ফাইলে লিখবেন। HTML ফাইলে এসে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে
স্ক্রিপ্ট দিয়ে শুরু হচ্ছে, স্ক্রিপ্ট দিয়ে শেষ হচ্ছে। এর ভিতরে আপনি এখানে স্ক্রিপ্টের টাইপ দিব আমরা টেক্সট ডিভাইডেড বাই এক্স টেমপ্লেট। স্ক্রিপ্টের টাইপ দিব আমরা টেক্সট ডিভাইডেড বাই এক্স টেমপ্লেট এবং এর একটা আইডি দিব। এবার আপনি এটার ভিতরে যা মন চায় তাই লেখেন। এখানে কিন্তু স্ট্রাকচার বানানো যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে আমরা একটা আইডি দিব। এখানে আমরা এবার দেখেন, তাহলে এই স্ক্রিপ্ট নিলাম, এর একটা আইডি দিলাম, এবং এখানে এই যে এখানে যে বাটনটা আমরা লিখছিলাম, এই যে বাটনটা, এই বাটনটাকে কাট করলাম। এই বাটনটাকে কাট করে এটা আমি একবার এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম। ঠিক আছে, এই স্ক্রিপ্ট টাইপ হচ্ছে টেক্সট ডিভাইডেড বাই এক্স টেমপ্লেট, আইডি দিয়ে দিলাম কন্টেন্ট 1। এবার এইটাকে, এই আইডিটাকে আমরা এই যে এইখানে হ্যাশ দিয়ে এখানে কল করে দিব, দ্যাটস ইট। তাহলে এবার এই এখানে আপনি যা এইচটিএমএল লিখবেন সেই এইচটিএমএল গুলো এখানে টেমপ্লেটের ভিতরে অ্যাড হয়ে যাবে। বুঝছেন কি বলছি? টেমপ্লেটটা আমরা আইডিতে ধরবো স্যার। আর হ্যাঁ, এই যে এখানে এই যে এক্স আইডি দিলাম একটা কন্টেন্ট 1, বা আপনি যা মন চায় তাই দেন এখানে। টাইপটা আমরা স্যার ওই টেমপ্লেট এক্স টেমপ্লেট করে দিই স্যার। হ্যাঁ, টাইপটা আমরা টেক্সট ডিভাইড বাই এক্স টেমপ্লেট, এখানে আপনি যা মন চায় তাই যেমন লিখবেন। সেটার মধ্যে ধরবো। স্যার আমরা যে মানে স্ক্রিপ্টটা নিলাম স্যার, এটা আমাদের যে সিডিএন এর যেটা আছে এটার উপরে বা নিচে লিখলে তো সমস্যা নাই স্যার? উপরে লিখতে হবে, উপরে। উপরে স্যার? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উপরে। নিচে লিখলেও আই থিংক হয়, বাট উপরে সবাই লেখে আর কি। ওকে স্যার। নিচে লিখলেও স্যার সমস্যা আরেকটা নেই। বিষয়, সেটা হচ্ছে এটা কি আমার ইনভিজিবল অবস্থা, ভিজিবল অবস্থা হ্যাঁ, থাকছে হ্যাঁ, স্যার? ইনভিজিবল অবস্থা থাকবে। থ্যাংক ইউ। এবার দেখেন, আমি যদি আমাদের এইচটিএমএল ফাইলে যাই, এখন এই লাইনটা, এই বাটন টাইপ বাটন @click test1 মেসেজ, এটা যখন আমি এখানে লিখতেছিলাম, এখানে সরাসরি লেখা ছিল কিন্তু ওই জিনিসটা। এখন এখান থেকে কাট করে নিয়ে এটার ভিতরে ঢুকাই দিয়েছি, ঢুকাই দিয়ে এর একটা আইডি দিয়েছি কন্টেন্ট 1, এই আইডিটা এখানে কল করে দেওয়া হয়েছে। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখন এখানে ক্লিক করলে কিন্তু দেখেন কাজ কিন্তু হইতেছে, জি স্যার। জি স্যার, কাজ কিন্তু হইতেছে। এখন এটা হচ্ছে কম্পোনেন্ট, ঠিক আছে, এই জিনিসটা। এখন এটার আবার, এখন এটা তো গেল ছোট একটা ব্যাপার। এখন আমি একটা জাস্ট একটা এক্সাম্পল করে দেখাই আপনাদেরকে। দেখেন, ধরেন এই টেবিল টুবিল যা আছে এখানে, আমি সব একটু কমেন্ট আউট করে দিই কিছুক্ষণ সময়ের জন্য। সব কমেন্ট আউট করে দিলাম, আমার আউটপুট ব্ল্যাঙ্ক। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালোটাও ধরেন আমি কমেন্ট করে দিলাম, কিচ্ছু নাই আউটপুট। HTML ফাইল পুরোটা ব্ল্যাঙ্ক। সো ডি বাই ডি অ্যাপ, ধরেন এখানে আমি একটা ডিপ নিলাম। ওকে, এখানে ডিপ নিলাম, ডিপের ভিতরে ধরেন এখানে আর একটা ডিপ নিলাম। এটা ধরেন আমি ক্লাস করলাম এখানে র্যাপার, র্যাপারের PPER। এখানে ধরেন ক্লাস দিলাম। স্যার বুটস্ট্র্যাপ থেকে কিছু নিয়ে আসেন, তাই তো হয়েছে। বুটস্ট্র্যাপ বাদ দিই এখন আর। ওকে, এখানে ধরেন, ওকে দেন বুটস্ট্র্যাপ নেন। আসি, জি স্যার, এটা আপনি সিনিয়র ইজি হয়ে যাবে স্যার বুটস্ট্র্যাপ। মুরব্বী মানুষ, এখন বললেন, আপনার কথা না রাখলে খারাপ দেখা যায়। স্যার এটা কোনো কথা বলুন স্যার, আমি কেবল স্যার এটা শুক্র শুক্র 8 দিন স্যার, জুম্মা জুম্মা 8 দিন। আপনার সাথে মজা করলাম। ঠিক আছে, V6 এ আসলাম, 6 এ এসে এবার ডাউনলোডে যাইতেছি। এখান থেকে আমরা সিডিএনটা নেই, এটা নিচ্ছি। ঠিক আছে, এখানে সিডিএনটা দিলাম বুটস্ট্র্যাপের। ঠিক আছে, এইবার এখানে এসে আমরা ডিবের ধরেন একটা সেকশন নিই, তাহলে প্রথমে একটা সেকশন নিলাম। সেকশনের ভিতরে ক্লাস দিলাম ধরেন বিজি লাইট, এরপরে ক্লাস দিলাম কন্টেইনার, এরপরে একটা ডিভ নিলাম, সেখানে ক্লাস দিলাম হচ্ছে রো, রোর ভিতরে একটা ডিভ নিলাম, সেখানে ধরেন আমরা কল 12 স্যার, কল 6। কল 12 অ্যাকচুয়ালি একটা কাজ করি, এখান থেকে একটা জাম্প বাটন নিয়ে আসি, এত কিছু দরকার নাই। যে এখানে কম্পোনেন্টের ভিতরে আসেন, কম্পোনেন্ট থেকে এই যে জাম্প বাটন নেন, এটা একটা ব্যাপার, জাম্প বাটন নেই। এখানে ধরেন জাস্ট সেকশন টেকশন কিছু লাগবে না, একটা জাম্প বাটন নিলাম। এখানে জাম্প বাটনের ভিতরে এই জিনিসগুলোকে জাস্ট আমি একটা কন্টেইনারের ভিতরে দিয়ে দিচ্ছি, কন্টেইনার। ওকে, এইভাবে দিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, আমাদের সাইটটায় যাই, দেখেন এরকম আসছে, হ্যালো ওয়ার্ল্ড এভাবে আসছে। এটা অনেক বেশি বড় হয়ে গেছে, যাই হোক।
আচ্ছা, না ঠিকই আছে, আমার পেজের এটা বড় করা ছিল আর কি। ওকে, এভাবে আসছে দেখেন, হ্যালো ওয়ার্ল্ড। এখন ধরেন আমার এখানে আরো একটা ব্যাপার আছে, আমি এখানে আবার আরো একটা এভাবে একটা আর্টিকেল আছে, তো আরো একটা আর্টিকেল লাগবে। এখানে আবার আমি আরেকটা দিলাম, দুইটা আর্টিকেল আমার লাগছে। দেখেন কম্পোনেন্ট কেন এটা বলতেছি, হ্যাঁ। আমার দুইটা আর্টিকেল আছে, এটার আমি বিজিটা চেঞ্জ করে দেই, ধরেন বিজি দিলাম লাইট, লাইট না দিয়ে ধরেন বিজি দিয়ে দিলাম ইনফো, ইনফো দিয়ে দিলাম। ধরেন আমার দুইটা কম্পোনেন্ট, বা লাইট আছে লাইটই থাকুক, লাইট থাকলে এটা লাগবে না, বাই ডিফল্ট লাইটই। সো আমার দুটো কাজ, এখানে একটা কাজ আছে, এখানে একটা, দুইটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, আমার দুইটা আর্টিকেল। এখন যখন আমি এইচটিএমএল এ লিখতেছি আমাকে এইভাবে লিখতে হচ্ছে, এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল। ঠিক আছে, দুইটা আর্টিকেল, আমাকে তিনটা আর্টিকেল হলে আমাকে তিনবার লিখতে হবে। যতগুলো আর্টিকেল এইচটিএমএল এর স্ট্রাকচারটা কি ততবার লিখতে হবে না? এবার আমার তিনটা আর্টিকেল চলে আসছে, সো এইচটিএমএল এর কোড কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এখন সেম কাজটাই যদি আমি এইভাবে না করে এগুলো যদি ফেলে দেই, এগুলো যদি ফেলে দেই, শুধুমাত্র এটা রাখি, এটাকে আমি এখানে ধরাই দিলাম এই জায়গাটার ভিতরে, স্ক্রিপ্টের ভিতরে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, যে এই কম্পোনেন্টের ভিতরে সবসময় একটা প্যারেন্ট এলিমেন্ট থাকতে হয়। ধরেন আমি এখানে সজীব ইউজ করছি, এখানে চলে আসছে, একটু দেখেন, হ্যালো হ্যালো হ্যালো, এটা চলে আসছে, ক্লিক করলে এটা হইতেছে, ফাইন। এখন যদি আমি এখানে আরেকটা জিনিস লিখি এটার উপরে, ধরেন এখানে একটা h1 ট্যাগ নিলাম, বললাম যে দিস ইজ এ হেডিং। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এখন দেখেন দিস ইজ এ হেডিং চলে আসছে, কম্পোনেন্টটা নাই, হাওয়া হয়ে গেছে। সো যখন আপনি স্ক্রিপ্টের ভিতরে কাজ করবেন, এর প্যারেন্ট এলিমেন্ট থাকবে একটা, তার মানে পুরো জিনিসটাকে একটা ডিপ দিয়ে র্যাপ করে দিতে হবে। এই পুরো এর প্যারেন্ট এলিমেন্ট থাকবে একটা, এটা হলো সূত্র। একটা প্যারেন্ট এলিমেন্ট থাকলে এবার কিন্তু আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার কাজ করবে। তো এই জন্য এটা আর কি খেয়াল রাখতে হবে, যে আপনি যখন এক্স টেমপ্লেটের ভিতরে কাজ করতেছেন, এভাবে আমরা লিখে দিলাম। ঠিক আছে, এখন এই এটাকে আমি একটা নাম দেই, এখানে সজীব নাম না দিয়ে ধরেন আমি একটা সুন্দর নাম দিই, ধরেন আমি এর নাম দিলাম হচ্ছে মাই মাই ডিভ। এখানে একটা জিনিস খেয়াল করবেন, কম্পোনেন্টের যে নাম আপনি দিবেন তার সাথে যেন এইচটিএমএল ট্যাগের নাম না মিলে যায়। কম্পোনেন্টের নাম আর এইচটিএমএল এর ট্যাগের নাম যদি এক হয় তাহলে কিন্তু কাজ করবে না। কথা শুনছেন সজীব? জি স্যার। কম্পোনেন্টের নাম আর যদি এইচটিএমএল এর ট্যাগের নাম সেম হয় তাহলে কিন্তু কাজ করবে না। তো তার মানে এই জন্য কম্পোনেন্টের নাম অলওয়েজ যেন অন্যরকম হয়, তো এই জন্য মাই ডিপ দিয়ে দিলাম। এইবার মানে এই যে আমার তিনটা জাম্প বাটন লাগবে, তিনটা আর্টিকেল লাগবে এখানে, তো তিনটা আর্টিকেল আমি এইভাবে এইচটিএমএল ট্যাগের ভিতরে আমি লিখে দিতে পারি, একটা দুইটা তিনটা লিখে দিলাম। এখন যদি রিলোড দেই, আমাদের তিনটা আর্টিকেল চলে আসছে। এখন এইচটিএমএল কোডটা কি অনেক বড় হয়ে যাচ্ছে না? জি স্যার। এখন সেম জিনিসটাই যদি আমরা এভাবে না করে একটা কম্পোনেন্ট বানাই, একটা কম্পোনেন্ট, একটা স্ক্রিপ্টের ভিতরে এক্স টেমপ্লেট দিয়ে একটা কম্পোনেন্ট করলাম, এর নাম দিলাম একটা, আইডি দিলাম একটা টেক্সট কন্টেন্ট। এবার জাভাস্ক্রিপ্টে এসে ভিউ কম্পোনেন্টের ভিতরে নাম দিলাম ভিউ ডিপ, এখানে ওই আইডিটা এক্স টেমপ্লেটের আইডিটা এখানে দিয়ে দিলাম। এবার আমি যদি এখানে এসে, এবার দেখেন ব্রাউজারে কিন্তু কিছু নাই, ফাঁকা, কারণ আমি এইচটিএমএল এর ভিতরে কিছুই নাই। আর এখানে যে এক্স টেমপ্লেটটা বানাইছি এর নাম দিছি এখানে কি, মাই ডিপ। এবার আমি এখানে এসে মাই ডিপটাকে কল করি, এখানে এসে মাই ডিপটাকে কল করলাম, দেখেন মাই ডিপটাকে কল করার সাথে সাথে এখানে কি চলে আসছে, দেখেন এটা চলে আসছে। আর আমার এটা তিনটা লাগবে, সো কি করবেন? অবভিয়াসলি তিনটা দিব স্যার। তিনটা দেন। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটাই আসছে তিনটা দেওয়ার ফলে, একটা কেন আসবে, তিনটা তো আসবে। মাই ডিপ তিনটা দিলে তো তিনটা আসার কথা, একটা কেন আসছে? স্যার আমার ঠিক মতো আসতেছে, দুইটা দিছি দুইটাই আসছে। তিনটাই তো আসবে, 300টা দিলে 300টাও আসবে, কিন্তু একটা আসছে কেন আমি বুঝতে পারতেছি না। স্যার
সিঙ্গেল ট্যাগ দিছেন তো ডাবল ট্যাগ ডাবল ট্যাগ দিলে আসবে? দেখেন আমি ডাবল ট্যাগ ইউজ করছি তো। আচ্ছা আচ্ছা, সরি, ডাবল ট্যাগ দিলে আসতেছে, সিঙ্গেল ট্যাগ কেন আসতেছে না আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এটা হয়তো এটা ভিউ জেএসে আসবে, মানে এই এইচটিএমএল ফাইলে কাজ করতেছে না, বাট অন্য ফাইলে কাজ করবে এইভাবে আর কি। তো যাই হোক, এটা ইগনোর করেন আর কি। ডাবল ট্যাগ দিলে এভাবে আসবে, দেখেন আপনি যতগুলো দিবেন এভাবে ততবার আসবে। আমি এখানে 5 বার দিলাম, এবার যদি যাই রিলোড দেই, দেখেন কতগুলো আর্টিকেল আসছে, 5টা। So, ব্যাপারটা বুঝতে পারতেছেন? এইচটিএমএল এর কোড কতটুকু দেখেন তো, কিচ্ছু নাই। এই একটা কোডেই মানে কম্পোনেন্টের প্রয়োজনীয়তাটা কেন, যে আপনি 5টা আর্টিকেল লিখলেন, 5টা আর্টিকেল লিখতে গেলে এখানে কতখানি এইচটিএমএল লিখতে হতো। সেম জিনিসটি আপনি লিখলেন একবার, এখন আপনি বলতে পারেন যে ভিতরে কন্টেন্ট আমি চেঞ্জ করব। কন্টেন্ট তো তখন কন্টেন্ট তো চেঞ্জ করবেন এখান থেকে, আপনি এখান থেকে এখানে আপনার ইয়ে থাকবে, কি বলে, আপনার এখানে যে ব্যাপারগুলো থাকবে, এখানে আপনার একটা অ্যারে থাকবে, সেগুলো আপনি এখানে প্রিন্ট করবেন এই জায়গাটার ভিতরে। ঠিক আছে? তো সেটা কিভাবে, ধরেন আপনার এখানে আছে, এখানে এসে আপনি ধরেন এখন এই 5টার ভিতরে কন্টেন্টগুলো ভিন্ন ভিন্ন হবে, সেটা কিভাবে করবেন? বুঝতে পারতেছেন আমার জি কথা? স্যার, বুঝতে পারছি। কন্টেন্টগুলো ভিন্ন ভিন্ন হওয়ার জন্য সেটা কিভাবে করবেন? তাহলে এখানে এসে ধরেন আমি একটা প্রপার্টি নিচ্ছি, ধরেন ডেটা নামের একটা প্রপার্টি নিলাম, এর ভিতরে আমি একটা কি রাখবো, একটা এভাবে অবজেক্ট নিতে হবে। তো প্রথমে এখানে কি আছে, এটা হচ্ছে টাইটেল। প্রথমে লিখলাম টাইটেল, টাইটেলের ভিতরে লিখলাম দিস ইজ ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড। এরপরে টাইটেলের পরে এরপরে কি নিব, এখানে নিব একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এটা ধরেন এখানে দিলাম, আরেকটা দিলাম ধরেন টেক্সট টেক্সট 1, এটার ভিতরে ধরেন আমি এটা লিখে দিলাম। আমি কি অনেক বেশি মানে তাড়াতাড়ি কাজ করতেছি? না স্যার, পরে আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, এখানে জাস্ট আমি একটা ইয়ে নিব আর কি, একটা অবজেক্ট। আমি এখন এই ডাটাগুলোকে ডাইনামিক করব, এখন তো সব একই ডাটা আসতেছে, তাই না? আমরা তো এটাকে এইচটিএমএল 5 বার লিখতে হইতো, এখন 5 বার না লিখে একবার লিখছি, খালি এটা কল করতেছি, অনেক ছোট হয়ে গেছে জিনিসটা। এখন ডাটাগুলো আমি চেঞ্জ করব কিভাবে? তার জন্য আমার ডাটা এখানে তৈরি করতেছি, এই ডাটাগুলো ডাটাবেস সার্ভার থেকে আসবে, এই ডাটাগুলো আমরা লারাভেল দিয়ে তৈরি করব, পিএইচপি লারাভেল দিয়ে। টাইটেল টেক্সট 1, এরপরে ধরেন এখানে কমা দিয়ে আবার এখানে লিখলাম এটা এটা কি আছে, ধরেন এটা টেক্সট 2, এখানে লিখলাম টেক্সট 2। এটার ভিতরে ধরেন আমি এখানে লিখে দিলাম যে দিস ইজ টেক্সট 2। ওকে, এটাই ধরেন এভাবে রাখলাম এর ভিতরে। আর এবার ধরেন এখানে রিড মোর বাটন, ধরেন বাটন তো বাটনই, বাটনের আর কি করবো, বাটন তো থাকবে, শুধু ভিতরে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিছি। ঠিক আছে, তাহলে এইবার এটাকে আমি কপি করব, কপি করে 2 বার 3 বার 4 বার 5 বার। আমার এখানে কয়টা আছে, 1 2 3 4 5, 5টা আছে না? জি স্যার। তাহলে আমি ধরেন এখানে 5 বার নিলাম। This is second hello world, this is third hello world, this is fourth hello world, this is 5 hello world. So এইভাবে আমরা একটা অবজেক্ট নিয়ে নিতে পারি। এখন এখানে একটা প্রবলেম আছে, এখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে, এভাবে হবে না, এভাবে হবে না, আরেকটা ঝামেলা আছে। তো এখন আমি এখানে যে অবজেক্টটা নিলাম, এই যে একটা অবজেক্ট তৈরি করলাম টাইটেল, তারপরে হচ্ছে এখানে ধরেন সেকেন্ড, তো এখানে ধরেন দিলাম যে সেকেন্ড টেক্সট সেকেন্ড টেক্সট সেকেন্ড টেক্সট, এভাবে হবে না, এভাবে হবে না, এটা ঝামেলা হবে, বিকজ এখানে আরেকটা ব্যাপার লাগবে। তো এটা আমরা এখানে এটাকে ইগনোর করেন, এটাকে আমরা ভিউ কম্পোনেন্টের ভিতরে দেখবো, সিএলআই তে দেখবো এটা। ঠিক আছে, এখানে এভাবে করা যাবে না, করতে গেলে আরো অনেক পেস লেগে যাবে। হ্যাঁ, তো এটাকে আমরা এটাকে এখানে এরর দেখাচ্ছে কেন,
এখানে কমা দেই নাই তাই। ওকে, এখানে কমা দিয়ে দেই, এখানে একটা ঝামেলা হবে। কমা দিয়ে দিলাম, এখন আর কোনো ঝামেলা নেই। সো এই ডাটাগুলো এখানে ভিন্ন ভিন্ন ডাটা আনার জন্য আমাকে এখানে আরো কিছু মেকানিজম ইউজ করতে হবে। সো এটা আসলে এখানে ফ্লেক্সিবিলিটি হবে না। শুধুমাত্র এতটুকু জিনিসই আমরা এখানে এই প্র্যাকটিসের ভিতরে আমরা সীমাবদ্ধ রাখি, সেটা হচ্ছে যে আমরা নর্মালি এভাবে একটা কম্পোনেন্ট তৈরি করে সে কম্পোনেন্টকে আমরা রিউজ করে আমরা এভাবে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, তো এতটুকুনি থাকুক। এরপরে এই যে ডাটা ডায়নামিক করার যে ব্যাপারটা, এটা আমি ভিউ সিএলআইতে দেখাই। এখানে আসলে এত ভিতরে যাওয়াটা ঠিক হবে না, আরো অনেক ফাংশনালিটিস নিয়ে আসতে হবে আপনার জন্য। প্যারামস নিয়ে আসতে হবে, তারপরে ওয়াস নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে রাউট নিয়ে আসতে হবে। তো প্যারামস, ওয়াস, রাউট এগুলো নিয়ে আসতে গেলে মানে এটা আসলে ফ্লেক্সিবিলিটি হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনি গরমের ভিতরে আপনি একটা জ্যাকেট পরে আছেন, এটা কি ফেয়ার হবে? এইটা আর কি। সো এটা ইগনোর করেন, আমরা এই কাজটা করব বাট ভিউ সিএলআই দিয়ে প্রজেক্টে, তখন আপনি আপনাদের কন্টেন্ট ডায়নামিক করে দেখাবো। ওকে স্যার। ঠিক আছে, এখন আপাতত এতটুকুনি থাকুক। সো আমরা সিঙ্গেল এইচটিএমএল ফাইলে যখন কাজ করতেছি, তখন আমরা কিভাবে একটা কম্পোনেন্ট তৈরি করতেছি, এই ভিউ ডট আপনাকে যখন এটা এভাবে থাকুক, এটা আমি ইগনোর করি, এটা বাদ দিয়ে দিই, এটা অনেক ঝামেলা হবে এখন করতে গেলে। এভাবে থাকুক। সো আপনাকে যদি কেউ বলে যে ভিউজেস পারেন, হ্যাঁ পারি, কম্পোনেন্ট কিভাবে বানায়, তখন আপনি বলবেন যে কম্পোনেন্ট বেসিক্যালি সিঙ্গেল এইচটিএমএল ফাইলে একটা ভিউজেস এর এভাবে লাইব্রেরি নিয়ে, এভাবে তো আমরা কখনোই কাজ করব না। জি স্যার। জাস্ট আমরা কয়েকটা কনসেপ্টের জন্য কাজ করছি। কি কনসেপ্ট? কিভাবে ভিউজেস এর অবজেক্ট তৈরি করতে হয়, এলিমেন্ট বাইন্ড করতে হয়, ডাটা প্রপার্টি কিভাবে লেখে, মেথড কিভাবে লেখে, কিভাবে কল করতে হয়, ইফ এলস কিভাবে কাজ করে, ফর লুপ কিভাবে কাজ করে, এই বি ফর, ভি ইফ, এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস দেখতে পারেন, এটা মনে দেখানো হয় নাই, ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যখন আমরা ভিউয়ের একটা অবজেক্ট তৈরি করতেছি, তো ধরুন এখানে একটা প্রপার্টি আছে, নাম দিলাম হচ্ছে টেস্ট বা নাম দিলাম হচ্ছে ডেমো। এটা একটা প্রপার্টি, আমি এর ভিতরে এভাবে রাখলাম, দেখেন H1 দিয়ে এখানে বলে দিলাম দিস ইজ এ হেডিং, এভাবে বলে দিলাম। ঠিক আছে, এবারে ডেমোটাকে যদি আমরা HTML ফাইলের ভিতরে এখানে কল করি, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন কি হয়। দেখেন HTML এর ট্যাগ সহ চলে আসছে, খেয়াল করছেন? তো আমরা যখন ভিউজেস এর ভিতরে কোন একটা প্রপার্টির ভিতরে HTML এর ট্যাগ সহ ডাটা আসবে, HTML এর ট্যাগ সহ মান আসবে, সেটাকে আমরা সরাসরি যদি এভাবে দিয়ে দেই তাহলে হবে না। তখন আপনাকে এটাকে দেওয়ার জন্য এখানে লিখতে হয় VHTML এর ভিতরে ওটা লিখে দিতে হয়, এই প্রপার্টিটা ডেমো। VHTML এর ভিতরে যখন ডেমো দিয়ে দিলাম, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এবার দেখেন আমার ট্যাগ আসে নাই, শুধু লেখাটা চলে আসছে, দিস ইজ দ্য হেডিং। ব্যাপারটা খেয়াল করছেন? সো এই হচ্ছে ব্যাপার যে VHTML যদি আপনার Vue.js এর অবজেক্টের ভিতরে যদি কোনো একটা প্রপার্টির ভিতরে HTML এর ট্যাগ থাকে, তাহলে সেটাকে আপনি সরাসরি রেন্ডার না করে VHTML এর ভিতরে প্রপার্টিটা ধরা দিতে হয়। স্যার আমাদের আরেকটা কম্পোনেন্ট এক্সাম্পল দেন স্যার, তাহলে স্যার আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কম্পোনেন্টের আরেকটা এক্সাম্পল যদি হয় যে ধরেন আমরা আরেকটা কম্পোনেন্ট তৈরি করব, ওকে ফাইন। তো আমরা এখানে যাচ্ছি, আরেকটা কম্পোনেন্ট নিলাম, ধরেন এখানে লিখলাম স্যার একটু ফ্রেশ ভাবে তৈরি করেন স্যার, প্রথম থেকে স্যার। হ্যাঁ বেশ। প্রথম থেকে। ওকে, জি স্যার, একটু ভালো হতো স্যার। অবশ্যই, কেন নয়। তো ধরেন এগুলো যেগুলো যেভাবে আছে সেভাবে থাক, আমি একদম জাভাস্ক্রিপ্টের উপরে যাচ্ছি। ঠিক আছে, একদম উপরে যাচ্ছি, এখানে এসে এগুলো আমি বাদ দিলাম, এখানে লিখলাম ভিউ ডট কম্পোনেন্ট, এর ভিতরে কম্পোনেন্টের নাম দিলাম ধরেন কাউন্টার। ওকে, কাউন্টার দিলাম, ওকে ফাইন। এবার একটা অবজেক্ট দিলাম, টেমপ্লেট
ঠিক আছে, আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, কম্পোনেন্টের নাম দিলাম কাউন্টার। এর ভিতরে টেমপ্লেট ডেটা মেথড লিখলাম না, বা মেথড, আচ্ছা মেথড লিখে দিই, ধরেন একটা মেথড লিখলাম। রিটার্ন ভ্যালু 0 মেথড ফাংশন এতটুকুন লেখেন। স্যার কমপ্লিট। আচ্ছা, একটা কম্পোনেন্ট হচ্ছে কাউন্টার, এর ভিতরে একটা ডাটা প্রপার্টির ভ্যালু আছে। এবার আমরা এই টেমপ্লেটটার এইচটিএমএল কোডটা আমরা এখানে লিখব না, আমরা এইচটিএমএল ফাইলে আসি। এইচটিএমএল ফাইলে এসে আমরা ধরেন এখানে একটা জায়গায় স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম, এর টাইপ দিলাম টেক্সট স্ল্যাশ এক্স টেমপ্লেট, এবং এর একটা আইডি দিলাম ডেমো 2। এবার এটার ভিতর ডিবের ভিতরে এসে আমরা প্রথমে একটা ডিব নিলাম, এখানে ধরেন আমরা একটা বাটন নিলাম, এর টাইপ দিলাম বাটন, এখানে বললাম ক্লিক মি, ওকে, এখানে বললাম @ক্লিক ক্লিক, আমরা এখানে একটা ফাংশন কল করে দিলাম, ধরেন ইনক্রিজ, এই যে এখানে যে ফাংশনটা আছে ইনক্রিজ। ঠিক আছে, এবং এইখানে আমরা একটা h1 ট্যাগ নিলাম, এখানে বলা দিলাম হচ্ছে ভ্যালু। এই এটা লিখছেন তাই না? স্যার এখন দেখেন, এখন এটা লেখার পরে আমরা যদি এখানে যাই, এটা লেখার পরে আমরা এভাবে লিখলাম, লেখার পরে এখন এই যে এটার একটা আইডি দিলাম ডেমো 2। আমরা যদি স্ক্রিপ্টে যাই, এখানে এখানে হ্যাশ দিয়ে লিখবো হচ্ছে ডেমো 2। তাহলে এই যে, ঠিক আছে, তো এই এক্স টেমপ্লেটের যে ব্যাপারটা, এটার যে আইডিটা ডেমো 2, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এক্স টেমপ্লেটের ভিতরে দেখেন এখানে ভ্যালু প্রিন্ট করা হয়েছে, এই ভ্যালুর মানটা বেসিক্যালি যেখান থেকে যাবে এই যে ভ্যালু, আর এখানে একটা এই বাটনে ক্লিক করলে এই যে ইনক্রিজ ফাংশনে কল করে, সেটা হচ্ছে যে ফাংশনটা, এখানে ডেমো 2 ধরে দিলাম। এবার এই কম্পোনেন্টের নাম কি বলেন তো সজীব, এই কম্পোনেন্টের নাম কি? কম্পোনেন্ট নাম হচ্ছে স্যার ডেমো 2 না স্যার? কাউন্টার, না, কাউন্টার স্যার। সরি কাউন্টার স্যার। ঠিক আছে, কাউন্টার, এই যে এখানে এখানে কম্পোনেন্টের নাম দিয়ে থাকবে এখানে কাউন্টার। এবার এখানে এসে এইচটিএমএল ফাইলে এসে আপনি এই জায়গার ভিতরে ধরেন আমরা এগুলো একটু ছোট করে দিই, এখানে এসে আমরা লিখলাম কাউন্টার। ডিবের ভিতরে হ্যাঁ, কাউন্টার দিয়ে শুরু করেন, কাউন্টার দিয়ে শেষ করেন। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে ক্লিক মিতে এখানে 0 চলে আসছে, এখন ক্লিক মি আসছে, এবং এখানে ক্লিক করলে দেখেন এক এক করে বাড়তেছে। খেয়াল করছেন, এই একটা কম্পোনেন্ট, এই দুটো মিলে একটা কম্পোনেন্ট, এই যে কাউন্টার, এটা হচ্ছে আমার এইচটিএমএল, এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট। এটা একদম সুপার বেসিক, এর নিচে আর কিছু নাই আর কি, এটা একদম বেসিক যে একটা কিভাবে প্রপার্টি মেথড নিয়ে একটা কম্পোনেন্ট কাজ করতেছে।
প্রপার্টি এবং মেথড। ঠিক আছে, আপনারা এখানে দুইটা বাটন রাখতে পারেন। ধরেন আপনি এখানে আরেকটা বাটন এখানে লিখতে পারেন ইনক্রিজ, আরো কাস্টমাইজ করা যেতে পারে। ইনক্রিজ এখানে রাখতে পারেন ডিক্রিজ, হ্যাঁ এখানে আপনি লিখতে পারেন হচ্ছে ডিক্রিজ নামে একটা ফাংশন কল করে দিলাম। এবার এক্সক্রিপ্টে এসে এখানে আরেকটা ফাংশন লিখলাম ডিক্রিজ, আরেকটা ফাংশন এখানে ধরেন করে দিলাম যে কাউন্টার প্লাস প্লাস না দিয়ে দিলাম ভ্যালু মাইনাস মাইনাস। মাইনাস মাইনাস মানে কি এক এক করে কমবে। এবার যদি ব্রাউজার যা রিলোড দিয়ে দেখেন ইনক্রিজ ডিক্রিজ, প্লাসে ক্লিক করলে বাড়তেছে, ডিক্রিজে ক্লিক করলে কমতেছে। ওকে, দিস ইজ কম্পোনেন্ট। তো আমি আসলে এখানে এটার ভিতরে আর প্রপস টপস ইউজ করতেছি না, তো এতটুকুনি থাকবে আর কি আমাদের মানে একদম বেসিক লেভেলের কম্পোনেন্ট কিভাবে তৈরি। সিঙ্গেল এইচটিএমএল ফাইলে মানে আপনাকে ধরেন আপনি কোথাও গেছেন, আপনাকে বলতেছে আপনি কি ভিউজেস পারেন, আপনি বলেন যে হ্যাঁ আমি ভিউজেস পারি। এবার আপনাকে কি বলবে, বলবে যে ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করেন, তো ভিউজেস দিয়ে আপনি এক ভিউজেসে কিভাবে একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইলেও ভিউজেস কাজ করা যায়, আবার ভিউ সিএলআই দিয়ে একটা প্রজেক্ট তৈরি করে সেখানেও কাজ করা যায়। তো সিঙ্গেল এইচটিএমএল ফাইলে যখন আমরা ভিউজেস এর উপর কাজ করি তখন কিভাবে কাজ করে, তো ওই যে ভিউয়ের লাইব্রেরিটা নিয়ে আসতে হয়, তারপর একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে আপনি এভাবে ভিউয়ের অবজেক্ট তৈরি করে কাজ করতে পারেন। এবার যদি বলে একটা সিঙ্গেল এইচটিএমএল ফাইলে একটা কম্পোনেন্ট তৈরি করে দেখান, সিঙ্গেল এইচটিএমএল ফাইলে ভিউজেস এর একটা কম্পোনেন্ট তৈরি করে দেখান, তখন আপনি কি করবেন, এখানে এসে যে ভিউ ডট কম্পোনেন্ট অবশ্যই এই উপরে এই নিউ ভিউর উপরে লিখতে হবে, এটার উপরে, নাহলে কাজ করবে না। ভিউ ডট কম্পোনেন্ট, এখানে কম্পোনেন্টের নাম দিতে হবে, এখানে অবজেক্টের ভিতরে আপনি একটা টেমপ্লেট রাখবেন, একটা ডাটা রাখবেন, একটা মেথড রাখবেন। টেমপ্লেটের ভিতরে আপনি এখানে সরাসরি এইচটিএমএল না লিখে এইচটিএমএল ফাইলে এসে স্ক্রিপ্ট টাইপ দিবেন, টেক্সট বা এক্স টেমপ্লেট একটা আইডি দিবেন, তার ভিতরে আপনি এইচটিএমএল লিখবেন যা মন চায় তাই। শুধু শর্ত একটাই, প্যারেন্ট ডিপ থাকবে একটা প্যারেন্ট ডিপ থাকবে, তার ভিতরে আপনি যা মন চায় তাই লেখেন। এভাবে আপনি লিখলেন, দেন এখানে আপনি যে ডাটা বা যে মেথডগুলো লিখতেছেন সেগুলো দিয়ে আপনি লজিক আপনি আপনার যা মন চায় তাই করবেন। তারপরে এই স্ক্রিপ্টে একটা আইডি দিবেন, সেই আইডিটা আপনি এখানে কল করে দিবেন, এবং এইখানে যে নামটা দিবেন এটা হচ্ছে কম্পোনেন্টের নাম, এইটা এইচটিএমএল এর ভিতরে এসে এভাবে ট্যাগ আকারে প্রকাশ হবে। তবে অবশ্যই এই ভিউয়ের যে অবজেক্টটা আমরা রাখছিলাম যে ডি বাই ডি অ্যাপ, এটার ভিতরে এটা রাখতে হবে আর কি কাউন্টারটা, এটা বাইরে নিলে আবার কাজ করবে না। ওকে, তো আমরা আজকে অ্যাকচুয়ালি এতটুকুনি রাখবো, স্যার আমার আর কোডটা আগাবো একটু না। দেখতে হবে স্যার, আমি না কোথায় ভুল করছি স্যার। আচ্ছা সজীব স্ক্রিন শেয়ার দেন, তারপর স্যার শেষ করবো স্যার। স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নাই দেন। আজকে আমি অনেক তাড়াতাড়ি কাজ করছি, আই এম সরি। স্যার অনেক কাজ করছেন আজকে। হ্যাঁ এটা আসলে আনএথিক্যাল হয়ে গেছে, বাট এটা আমাকে আজকে শেষ করতে হবে আর কি, এই জন্য। তারপরে তো ভিউজেসটা এখন সিএলআইটা ধরতে পারলাম না, সিএলআইটা নেক্সট ক্লাসে ধরবো আর কি। তার দেশের অবস্থা ভালো ছিল তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ স্যার আমার এই কোডটা দেখেন স্যার আগে। ধরেন সিএলআইটা ধরেন, মানে শেয়ার দেন আর কি। ওকে, ডেটা অবজেক্ট মেথডস, ওকে ইনক্রিজ ডিক্রিজ, ঠিক আছে। ওখানে ডেমোটাকে হ্যাশ দেন নাই ও শিট, 2 নাম্বার লাইনে, ওখানে কেন? আহা, ওটা তো নাম। ওই যে এখানে স্যার, হ্যাঁ এবারটা হচ্ছে এখানে তো ঠিক আছে স্যার। এখানে ওই যে স্ক্রিপ্টের ভিতরে আইডি যা লিখছেন ওটা এখানে লিখবেন। ওকে স্যার, ওকে ঠিক আছে, ওকে। এখন জিনিসটা তো দেখান নাই আপনি, ভ্যালুটা যে ভ্যালুটা দেখাবেন কোথায়? বাটনের উপরে আর একটা H1 ট্যাগ দেন। জিপির ভিতরে স্যার। হ্যাঁ হ্যাঁ এখানে ওখানে না, ওই যে স্যার এখানে না। ব্রাউজারে যান, আপনি যান, রিলোড দেন, আসছে স্যার। ক্লিক মিতে ক্লিক করলে কি আসবে? রেজাল্টও দেখাইতেছে আসছে না, না স্যার রেজাল্ট আসছে না স্যার। রেজাল্ট আপনি শো করেন নাই। আপনি ক্লিক মিতে ক্লিক করলে কি করছেন, ইনক্রিজ দেখেন, একটু খেয়াল করেন সজীব, আস্তে দাঁড়ান। 61 নাম্বার লাইনে কি লিখছেন দেখেন, একটা বাটন লিখছেন 61 নাম্বার লাইনে, জি স্যার, বাটন। বাটনে ক্লিক করলে কি হবে?
স্যার ইনক্রিজ মানে ভাই বাড়বে স্যার। না, বাটনে ক্লিক করলে একটা ফাংশন কল হচ্ছে ইনক্রিজ, তাই না? ক্লিক মি জায়গায় লেখেন যে ইনক্রিজ লেখেন, যে বাটনের মাঝখানে বাটনের মাঝখানে স্যার। ক্লিক মি লেখছেন না, ওখানে লেখেন ক্লিক মি। আর এই যে আপনার কোথা থেকে স্যার একটু ক্লিক মির এখানে এটা কিছু লেখেন। বন্ধ করলেন কেন? আপনার কোথা একটু দেখান স্যার আমাকে, দেখলাম বুঝতে পারলাম। আপনার কোডটা একটু দেখেন। এই যে আমার কোড। ও স্যার H1 ভ্যালুটা দেখাইতে হবে স্যার, বুঝতে ওকে স্যার, বুঝতে পারছি। ওকে এবার দেখেন, একটু আউটপুটটা পরে দেখেন, একটু খেয়াল করেন জি স্যার, ঠিক আছে। এখানে কি হইতেছে আসলে। এই যে ইনক্রিজ যে জি লেখাটা, স্যার, এই বাটনে ক্লিক করলে কি হইতেছে, বাটনে ক্লিক করলে এই ইনক্রিজ ফাংশনটা কল কল হইতেছে। করতে ক্লিক এই ফাংশন ইনক্রিজ, এটা কল ওকে হইতেছে। স্যার। এই ইনক্রিজ ফাংশন এসে আপনি কি করছেন, একটা প্রপার্টির মান এক এক করে প্লাস প্লাস মানে এক এক করে বাড়বে, ভ্যালু। এই ভ্যালু নামের একটা প্রপার্টি এখানে আছে। এখন এটাকে আপনি এখানে প্রিন্ট করতে হবে না, এই যে এখানে দেখাই দেন ভ্যালু। স্যার H1 বুঝতে পারছি স্যার। না দেখালে তাহলে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে তো একটা অ্যাকশন হচ্ছে, সেই অ্যাকশনের যে রেজাল্ট তৈরি হচ্ছে, রেজাল্টটা দেখা লাগবে না? আচ্ছা, তো এই জন্য এটাকে এখানে প্রিন্ট করে দেন, ভ্যালুটাকে এই সন ট্যাগের ভিতরে বা যার মধ্যে মধ্যে প্রিন্ট করে দেন। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমার মনে হয় আজকে এতটুকুনি থাকবে। আজকে আর নতুন কোনো কাজে যাব না। নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাস শুরু করব নোড.জেএস দিয়ে। স্যার এবার হচ্ছে স্যার। নোড.জেএস, হ্যাঁ হবে ইনশাল্লাহ। সো নোড.জেএস কিভাবে, নোড.জেএস জিনিসটা আসলে কি বা এটা কিভাবে কাজ করে। আজকে জুয়েল ছেলেটা আসে নাই, তাই না? আচ্ছা, জুয়েলকে তো লাগবে নেক্সট ক্লাসে, আজকেও লাগতো আর কি। আর যাই হোক, জুয়েলের সাথে বিশাল সমস্যার মধ্যে আছে পোলাটা, ওর সঙ্গে কথা বলছি পরে। সো আমরা নেক্সট ক্লাসে ভিউ সিএলআই ধরে ভিউ জেএস এর প্রজেক্ট তৈরি করব। মানে হইতেছে আমরা একদম ফাইনাল আউটপুট, যখন আপনি ভিউ জেএস দিয়ে কাউকে প্রফেশনাল ওয়েবসাইট বানাই দিবেন, তার জন্য ভিউ জেএস এর প্রজেক্ট যেভাবে ইনস্টল হবে, সেই কাজটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। ওকে স্যার। ঠিক আছে, তো ভালো থাকেন। কয়টা ক্লাস আর হবে এই স্যার ক্লাসটা বাসা, এই প্রজেক্ট হ্যাঁ বেস এর উপর স্যার? বুঝি নাই। বুঝিয়েছে যে স্যার প্রফেশনালের আমরা যে সাইট ভিউ তৈরি করব স্যার, এটা কয়টা লাগতে পারে? এগুলোর তো আসলে অনেকগুলো করতে হবে, আপনাদের মোটামুটি 4-5টা দেখাই দেবো, সমস্যা নেই। তারপরে আপনি আস্তে আস্তে কমন সেন্স অ্যাপ্লাই করে করতে থাকবেন। ঠিক আছে, সো ভালো থাকেন তাহলে, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে।